আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের ৭৫ দিনের যে ধারাবাহিক আয়োজন ১০০০টি করে বাছাইকৃত প্রশ্ন সমাধান করব আমরা ৪টি বিষয়ের উপরে: সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, ইংরেজি এবং বাংলা। এবং গণিতের আজকে দ্বিতীয়তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ৩৬ থেকে ৭০তম প্রশ্ন। আপনারা নিশ্চয়ই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান গণিতের একটি ক্লাস করেছেন, করে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ক্লাসগুলো কিভাবে নিব। আপনাদের অনেকের মাঝেই কথা যে ক্লাস আমরা এভাবে করালে বুঝতে পারি না। যারা চাকরির যে আপনার প্রতিযোগিতা, এখানে আপনি নতুন, যাদের আসলে বেসিক পড়াশোনাটা খুব বেশি হয়নি, তাদের এই প্রবলেমটা হচ্ছে। আমরা জানি যে আপনার বেসিক প্রত্যেক টপিক বাই টপিক পড়তে আগ্রহটা বেশি, কিন্তু যেটা আপনারা হয়তো ধরতে পারছেন না যে এইভাবে পড়ালে আপনাদের লাভের জায়গাটা কোথায়। এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম শুরুর দিকে, আপনারা ছিলেন কিনা, যে আপনারা নিজের বেসিক কতটুকু রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, এইটা এই ধরনের ক্লাস থেকে আপনারা নিজেই নিজেকে যাচাই করতে পারবেন। এতে করে আপনার প্রস্তুতি কোন অংশে আপনার দুর্বলতা রয়েছে, তার মানে যে টপিকটা আপনি বুঝতে পারছেন না, তার মানে সেই টপিকের বেসিক আপনার একদমই নড়বড়ে বা নেই বললেই চলে, ওইটার আপনার বেসিক ভালো করে পড়তে হবে। কারণ চাকরির যে সময়টা খুবই কম থাকে এবং এই সময়ে কি পড়বেন, সাথে সাথে কি বাদ দিবেন, তার মানে বাদ দিব বলতে দুই টাইপের জিনিস বাদ দেওয়া যায় বেসিক পড়া। এক, যেটার বেসিক আপনি জানেন, খুব ভালোভাবেই জানেন। দ্বিতীয়ত, যেটা আসলে আসার সম্ভাবনা খুব কম এবং যেটা আপনার কাছে অনেক কঠিন হবে, এইটাও আপনি বাদ দিবেন। ঠিক আছে? সো আপনি যেটা বেসিক জানেন এবং কোনটার বেসিক জানেন না, এটা প্রশ্ন যদি আপনি সলভ না করেন তাহলে জানতে পারবেন না। এবং আমাদের এই যে যাত্রাটা, এইটা কিন্তু খুব বেশি দিনের না, ৭৫ দিনের, তার মানে ২.৫ মাসের হচ্ছে জার্নি। আপনি নিজেকে যাচাই করে নেবেন এবং যারা বুঝতে পারবেন না তারা বুঝবেন যে কোন টপিকটা, নিশ্চয়ই সবগুলা বুঝতে পারবেন না এরকম হবে না, কিছু কিছু জিনিস হবে না। সো অবশ্যই কি থাকবে আপনাদের জন্য, বেসিক ক্লাস থাকবে, টপিক ভিত্তিক আলোচনা থাকবে, সেই কোর্সও আসবে। তো এই কোর্স করে দেখেন নিজের জায়গাটা কোথায় যায়। আপনি যদি নোট করে করে পড়েন তাহলে বুঝতে পারবেন। শুধু শুধু যদি আপনি ক্লাস করেন আপনি বুঝতে পারবেন এবং আপনার আসলেও কোনো অগ্রগতি হবে না। ট্রাস্ট মি, এটা আসলেও সত্য যে আপনি যদি নোট না করেন, কারণ আমরা ধরেন একটা প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দেওয়ার তো দরকার নাই, বলতাম এইভাবে, এইটা রাইট উত্তর, এই সূত্র অ্যাপ্লাই করবেন। কিন্তু ব্যাখ্যা এই কারণেই দিচ্ছি যেন রিলেটেড প্রশ্নগুলো আপনি পারেন। আজকে সন্ধ্যাতে কিন্তু আপনারা করেছেন সাধারণ জ্ঞানের ক্লাস, সেখানে কিন্তু আপনারা একটা প্রশ্নের ব্যাখ্যাতে যেয়ে ওই প্রশ্নের ব্যাখ্যা থেকে কিন্তু না হলেও ৮-১০টি করে প্রশ্ন তৈরি করা সম্ভব এবং প্রশ্ন কিন্তু হয়ে থাকে। গণিতের ক্ষেত্রেও কিন্তু সেম। যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই আপনারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হতে পারছেন না তাদেরকে বলছি, কমেন্টে পিন কমেন্ট করা আছে দেখেন গ্রুপের, এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, দ্রুততর সময়ের মধ্যে আপনাকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এবং যারা ক্লাসে যুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিবেন। আমাদের এই আয়োজনটা আমরা এখনো শুরুতেই রয়েছি, যেন সকলের মাঝে পৌঁছে যায়। সবাই আসলে নিজের যে চাকরির যে জার্নিটা, এইটা নিজেকে আগে যাচাই করতে পারে। আপনি যদি আপনার যাচাইটা না করতে পারেন তাহলে কিন্তু এই জার্নিতে আপনার তালমাটাল একটা অবস্থা তৈরি হবে, যেখানে আপনি বুঝবেন না, আপনি মনে করবেন আপনার প্রস্তুতি অনেক ভালো কিন্তু আপনার কোথাও চাকরি হবে না। ওকে, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাব। আজকের যে আমাদের প্রথম প্রশ্নটা হবে সেটা ৩৬ নাম্বার, যেহেতু ১ থেকে ৩৫তম প্রশ্ন আমরা সলভ করেছি। দেখেন, মান নির্ণয় থেকে আমাদের প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন, এটা ১৭তম শিক্ষক নিবন্ধন, আরও জায়গাতে এসেছে, আমি একটা জায়গায় নিয়েছি। এবং এইটা নিবন্ধন পরীক্ষার জন্য এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বলেন বা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বলেন বা বিসিএস, সব জন্য সব পরীক্ষার জন্যই এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এবং এই টপিক থেকে যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতে চায় তাহলে এভাবে দিবে। কারণ কি, যদি সহজ প্রশ্ন করতে চায় তাহলে সরাসরি আপনাকে এক্স প্লাস, আপনাকে সরাসরি মান দিয়ে দিত, এইরকমভাবে মান দিয়ে দিত যে এক্স প্লাস 1/x ইকুয়াল একটা সামথিং একটা ভ্যালু দেওয়া আছে, ধরেন এ,
এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, এর ভ্যালু যে কোনো একটা সংখ্যা হইতে পারে, এনি নাম্বার, ঠিক আছে। অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটার ভ্যালু দেওয়া আছে, এইটা থাকতে পারে বা এরকম থাকতে পারে, দিয়ে আমাদেরকে যে কোনো কিছু মান বের করতে বলতে পারে। আমাদের বের করতে দিতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অথবা আমাদেরকে শুধু এক্স ওয়াই এর মান দেওয়া থাকতে পারে, এই দুইটা দিয়ে বলবো এক্স ওয়াই এর মান বের করতে, এরকম দিতে পারে। তো এটার মেন কনসেপ্ট দেখেন, একদম প্রথম যে কনসেপ্টটা আসবেই হচ্ছে ছোটবেলায় ক্লাস 6-এ যে আপনারা সূত্র শিখেছেন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লাস 6-এ যখন বীজগণিত সম্পর্কে আপনারা প্রথম ধারণা লাভ করছিলেন, প্রথম সূত্রই কিন্তু এইটা। তো এই দুইটা যদি আপনি আবার যোগ করে দেন, দেখেন আপনারা যদি এই দুইটা যোগ করে দেন বা যোগ যদি করে দেন, তাহলে বাম পক্ষে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর যোগ যখন করবেন তখন আপনার কি হবে বলেন তো, যখন যোগ করবেন তখন এইটা প্লাস 2ab আর এটা মাইনাস 2ab, এটা কিন্তু কেটে যাবে, তখন শুধু এ স্কোয়ার থাকবে 2a স্কোয়ার, আর বি স্কোয়ার থাকবে 2b স্কোয়ার। এইটাকে ব্র্যাকেট 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন ছোটবেলায় এইটা আবার আলাদা করে একটা সূত্র আপনারা মুখস্থ করার চেষ্টা করতেন, ওই চেষ্টা থেকেই আপনার কাছে মনে হইতো অনেক সূত্র এতগুলো মুখস্থ করা যাবে না, তখন আপনি এটা ব্রেনের মধ্যেই আসেন না। অথচ এই যে আমাদের দুইটা যে সূত্র, একটা থেকে আরেকটা, একটার সাথে আরেকটা যোগ করলেই কিন্তু নতুন আরেকটা সূত্র হচ্ছে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই, আপনার এমনি মুখস্থ থেকে যাবে যদি প্র্যাকটিস করেন। এবার দেখেন, এক থেকে যদি 2 বিয়োগ করেন, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের নিচের এর স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তখন আমাদের কি ঘটনা ঘটবে, তখন আমাদের এ স্কোয়ার থেকে এটা মাইনাস হয়ে গেছে, এটা কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, তখন 2ab আর 2ab 4ab হয়ে যাবে, তখন 2ab আর 2ab কি হয়ে যাবে, 4ab হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার থেকে আপনি যদি a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করেন, তাহলে থাকতেছে 4ab। তাহলে কি থাকছে, তাহলে থাকছে হচ্ছে 4ab। এখন আপনি যে কোনো এইটাকে যদি ওই পাশে নিয়ে যান, তাহলে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এইটা এই পাশে সমানের বাম পাশে মাইনাস আছে, সমানের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এইটাকে আপনারা একটা সূত্র হিসেবে মুখস্থ করতেন, কিন্তু যেই সূত্রটা আসে কোথা থেকে, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের একটা থেকে আরেকটা বিয়োগ করলেই কিন্তু এটা চলে আসে। তো এটা করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, নট এইটাই শুধু মুখস্থ করতে যাবেন না বুঝে, এভাবে করতে যেয়ে না, সমস্যা হবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, দেখেন হোল স্কোয়ার দুইটার উপরেই যখন হোল স্কোয়ার থাকে, যখন a প্লাস বি হোল স্কোয়ার হবে তখন a মাইনাস বি হোল স্কোয়ার, বাইরে মাইনাস, তাহলে ভিতরে মাইনাস, বাইরে প্লাস 4ab। আর এই সমীকরণ থেকে দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল যদি লিখতেন, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস আছে মাইনাস 4ab, দুইটা কিন্তু সূত্র আপনারা শিখতেন। এই সূত্রটাই ব্যবহার হবে হচ্ছে এই ম্যাথে, কিন্তু সরাসরি তো আপনার x প্লাস 1/x বা x মাইনাস 1/x এর মান আপনার দেওয়া নাই। কিভাবে দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে একটা সমীকরণ আকারে, দেওয়া আছে। তো সমীকরণ আকারে দেওয়া থাকলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, এটা সমীকরণ দেওয়া আছে। ভালো করে নোট করবেন, আমার প্রত্যেকটা কথা যেটা বলতেছে এটা নোট করে রাখবেন, পরীক্ষায় এইটা কিন্তু আপনি এই কথা অনুযায়ী আপনি সলভ করবেন, ঠিক আছে। যদি আমরা এই টপিক পড়াইতাম এগুলাই কিন্তু আমরা বলতাম। তো দেখেন, আপনি যে ধ্রুবক থাকবে তাকে বামে রেখে দিবেন, এবং একঘাত আলা যে আমাদের x থাকবে তাকে আমার ডাইনে নিয়ে যাবেন। তাহলে দ্বিঘাত আর ধ্রুবক এটা বাম পাশে থাকবে, x এর একঘাত মানে x এর পাওয়ার 1 আছে যেটা, সেটাকে ডান পাশে ফেলে দিবেন। তাহলে এইটা সমানের বাম পাশে থাকলে মাইনাস 2x, ডান পাশে নিয়ে গেলে 2x, ডান পাশে যদি আপনি নিয়ে যান তাহলে হবে কি 2x। এরপরের লাইনেই করতে হবে, এরপরের লাইনেই করবেন, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিবেন। তাহলে এই পক্ষকে যদি x দ্বারা ভাগ করেন, তাহলে x স্কোয়ারকে x দ্বারা ভাগ করলেন, 1কে x দ্বারা ভাগ করলেন, এই পাশে 2x ছিল তাকেও x দ্বারা ভাগ করলেন। সমীকরণে কি হয়, যদি গুণ করতে চান প্রত্যেক পক্ষকেই গুণ করতে হবে, যদি ভাগ করতে চান প্রত্যেক পক্ষকেই ভাগ করতে হবে, যদি যোগ করতে চান প্রত্যেক পক্ষকেই যোগ করতে হবে, সেম জিনিস। তাহলে x দ্বারা ভাগ করে দিলেন, x দিয়ে x স্কোয়ারকে কাটলে এখানে একটা x থাকে, মাইনাস 1/x ইকুয়াল x কেটে গেল 2, দেখতে পারতেছেন, যেটা আমি আপনাকে বলছিলাম যে এমনি সহজ যদি প্রশ্ন করে তাহলে সরাসরি আপনাকে ভ্যালু দেওয়া থাকবে, কিন্তু সরাসরি ভ্যালুটা দেওয়া নাই। তখন আপনাকে কি করতে হলো,
আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সমীকরণ দেওয়া থাকলে যার একঘাত থাকবে সেটাকে সমানের ডান পাশে নিয়ে চলে যাবেন, তারপর x দ্বারা ভাগ করবেন। x এর সমীকরণ থাকলে a এর সমীকরণ থাকলে a দ্বারা ভাগ করতেন। দেখেন চলে আসছে কি x মাইনাস 1/x, এটার ভ্যালু 2, আর আমার চাচ্ছে কার ভ্যালু প্লাস, প্লাস যুক্তর ভ্যালু চাচ্ছে। কার ভ্যালু চাচ্ছে? প্লাস যুক্তর ভ্যালু চাচ্ছে। বলেন তো আপনার কাছে মাইনাসের ভ্যালু আছে, চাচ্ছে হচ্ছে প্লাসের ভ্যালু, কোন সূত্রটা ইউজ হবে? দেখেন চাচ্ছে হচ্ছে প্লাস, তাহলে এই যে দেখেন আমার চাচ্ছে কি, আমার চাচ্ছে হচ্ছে প্লাস, এই যে চাচ্ছে প্লাস আর মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আপনি কি করতে পারেন, আপনি এর মানে এখানে এর ভ্যালু হচ্ছে x আর b এর ভ্যালু হচ্ছে 1/x, b এর ভ্যালু 1/x, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল কত হবে? x মাইনাস 1/x হোল স্কয়ার, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস, 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে x 1/x, কারণ এর ভ্যালু x, b এর ভ্যালু 1/x। দেখেন x x কেটে গেল, এবার x মাইনাস 1/x এর ভ্যালু কত? 2, তাহলে 2 এর উপর যদি স্কয়ার করেন তাহলে 4, 2 এর উপর স্কয়ার করলে 4 আর 4 তাহলে 8। এখন তো আমার এখানে হোল স্কয়ার, কিন্তু আমার এখানে তো আসলে হোল স্কয়ার চাই নাই, মানে একঘাত x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x কত হবে বলেন তো? x প্লাস 1/x তাহলে কত হবে? x প্লাস 1/x হবে, x প্লাস 1/x হবে এই যে এইটার উপরে 8 এর উপর রুট ওভার, কারণ বাম পক্ষকে রুট করলে 2 আর রুট কেটে যাবে আর 8 এর উপর রুট হয়ে যাবে। 8 এর উপর রুট মানে 8 মানে আমরা কি 4 গুণন 2 লিখতে পারি, তাহলে 4 কে রুট করলে 2, 2 রুট 2, আনসার গ নাম্বার। ধীরে সুস্থে বুঝালাম, অনেকে জোরে বুঝাইলে প্রবলেম হয় যেন, কিন্তু আমি ধীরে বোঝালাম, ঠিক আছে? নোট ডাউন করে রাখেন, নোট ডাউন করে রাখেন, 4 কিন্তু আনসার না, গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। এবার পরেরটা আসেন, একটা করে কিন্তু ম্যাথ সলভ করা মানে ওই টপিকের ম্যাথ যেন আপনার প্রবলেম না হয়, আমি কিন্তু এই জন্য সূত্রগুলা কিভাবে আসছে দেখালাম। এখন যদি আমাকে বলেন ওই 6-এ প্রথম সূত্রটা কিভাবে আসছে এটাও আপনার মনে নাই, তাহলে স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার মানে 2 গুণন 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b গুণন a প্লাস b, এই ঢালাও গুণ করে দিলে দেখবেন এই সূত্রটা চলে আসছে, এটাও বলে দিলাম, ঠিক আছে? এইভাবে ম্যাথ শিখে দেখেন, ম্যাথটা আপনি এনজয় করতে পারবেন, ম্যাথটা আপনি এনজয় করতে পারবেন, তখন ম্যাথ আপনার কঠিন মনে হবে না। প্রবলেমটা হয় কি, আপনি ধরেন নামতা না শিখে সরল করতে যান, তখন তো আপনার প্রবলেম হবেই, কারণ ক্যালকুলেটর ছাড়া আপনি তখন আর গুণ করতে পারেন না, ছোট গুণও আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারেন না। এবারে আসেন, একটি ট্রেন 1/5 সেকেন্ডে 20 ফুট চলে, একই দ্রুততায় মানে একই গতিতে যদি চলে, ট্রেনটি 3 সেকেন্ডে কত ফুট চলবে? তাহলে 1/5 মানে কি 5 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডকে যদি ভেঙে আপনি 5টা ভাগ করেন তার 1 ভাগে যায় 20, তার মানে 1 ভাগে যায় 20 ফুট, তাহলে 5 ভাগে যায় কত? 5 গুণন 20, 100 ফুট, এইটা হচ্ছে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে। বুঝেন ব্যাপারটা, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। বলতেছে 1 সেকেন্ডের 1/5, তার মানে 5 ভাগের 1 ভাগ, নিচে যেটা থাকে সেটা হচ্ছে মোট ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা, আর এর কত অংশ সেটা উপরে থাকে, এটা অংশ, তাহলে মোট ভাগ হচ্ছে 5, তার মানে 1 সেকেন্ডকে যদি 5টা ভাগ করে ফেলেন তার 5 সেকেন্ডে 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগে 20 ফুট যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? তার 5 গুণ, তাহলে 5 গুণ 20 100 ফুট, তাহলে 3 সেকেন্ডে কত যাবে? তাহলে 3 সেকেন্ডে 300 ফুট, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা এই সলভগুলা করবেন। এবারে আসেন মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত অনেকেই হয়তো জানেন না, আজকে নোট ডাউন করে রাখেন। গতকালকের ক্লাসে মানে গত 1 নং ক্লাসে আমি কিন্তু বিভাজিত অনুপাত বলেছিলাম, তো গত ক্লাসে একটা টার্ম শিখেছেন, আজকে একটা টার্ম শিখেন, দিনে দিনে এভাবে শিখবেন, পরে দেখবেন আপনি সবকিছুই পারেন অনুপাত সমানুপাতে। তো বিভাজিততে কি ছিল? উভয় পক্ষকে রুট করতে হয়। আর মিশ্র অনুপাতে আমার অনুপাত কয়টা আছে? 3টা অনুপাত আছে। অনুপাতের প্রত্যেকটার প্রথম গুলার গুণফল, অনুপাতের প্রত্যেকটার প্রথম গুলা গুণ করবেন, আবার পরের গুলা গুণ করবেন, ঠিক আছে? তাহলে প্রথম গুলা 5 4 5 20, তারপরে 3 20 60, অনুপাত পরের গুলা গুণ করেন। এবার পরের গুলা যদি আপনি গুণ করেন তাহলে কত হবে? 7 7 নং 63, 63 দুগুণে 126, 126। এবার এই 60 অনুপাত 126 এটাকে এভাবে লেখেন, আপনার জন্য সুবিধা হবে।
এবার 2 দিয়ে কাটা শুরু করেন। 2 দিয়ে কাটবেন না, 3 দিয়ে কাটেন, 3 দিয়ে কাটেন, সহজে কাটতে পারেন, 3 দিয়ে কাটেন, 3 দিয়ে 20, আর 3 দিয়ে যদি এখানে কাটেন 3 4 12, 3 2 6, 42। তাহলে 20 কেও 2 দিয়ে ভাগ করা যায় 10, 42 কেও 2 দিয়ে ভাগ করা যায় 21। তাহলে হইলো কত? 10/21, তার মানে 10:21। খ নাম্বার হচ্ছে আনসার। তাহলে এটা তো ক্যালকুলেশন আপনি করতে পারবেন, আপনার হচ্ছে লজিকটা জানতে হবে, বেসিক, এটাই কিন্তু বেসিক, যে মিশ্র অনুপাত আসলে কাকে বলে। একাধিক অনুপাত থেকে যখন আমাকে মিশ্র অনুপাত বের করতে বলবে, প্রত্যেকটা অনুপাতের প্রথমগুলো আপনি গুণ করবেন, অনুপাত শেষগুলো আপনি গুণ করে দিবেন, দিয়ে কাটাকাটি গেলে কাটাকাটি করবেন, না গেলে নাই, সেটাই হচ্ছে আপনার আনসার। দ্বিবিভাজিত কি ছিল গত ক্লাসে? উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। এবারে আসেন, x² প্লাস 5x প্লাস 6 এবং x² 3x এর গসাগু। গত ক্লাসে কিন্তু আমরা লসাগু গসাগু দেখেছি। যদি গত ক্লাস ভালো করে করেন, আজকের দিনে কিন্তু আপনার এই টপিকটা আস্তে আস্তে, এবং আমরা যে 30টা ক্লাস নিব গণিতের উপর, প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, হয়তো আপনি বুঝতেও পারবেন না, শুরুর দিকে তো বুঝতে পারতেছেন না। দেখেন, x² প্লাস 5x প্লাস 6 মিডিল টার্ম করতে হবে, মিডিল ফ্যাক্টর। তো মিডিল ফ্যাক্টর করার সময় এই যে আমার কনস্ট্যান্ট থাকে, তাকে আমরা কয়ভাবে 6 আকারে করতে পারি, তার গুণনীয়কের গুণফল আকারে। আমরা জানি 6 1 কে 6, আবার 6 কে আমরা করতে পারি 3 2 গুণে 6। এখন ভেতরে কি আছে? ভেতরে আছে হচ্ছে 5, ভেতরে কি আছে? 5 আছে, সব জায়গায় প্লাস আছে। তাহলে আমরা 3 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু 5 হয়। তাহলে আমরা যদি কি করি, এই 3 আর 2 যদি নেই, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6, ঠিক আছে, আমরা মিডিল ফ্যাক্টর করতেছি, মিডিল টার্ম হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি। এবার দেখেন, এখান থেকে যদি আপনি x² আর 3x থেকে x কমন নেন, x প্লাস 3 হয়, আর এখানেও 2, এখানে 6 থেকে 2 কমন নিচ্ছেন, তাহলে x প্লাস 3 আসতেছে কে? x প্লাস 3 আর x প্লাস 2, ঠিক আছে। এই হচ্ছে আমার কি, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করলেন, তাহলে এই দুইটা উৎপাদকের গুণফল আকারে লেখা যাচ্ছে এই সমীকরণটাকে, এই রাশিটাকে। এবারে আসেন, এই পাশে আছে x² প্লাস 3x প্লাস 2, তাহলে উভয়ভাবে 2 কে লিখতে পারেন 2 এ 1 কে 2, এছাড়া তো আর লিখতে পারেন না। তাহলে 3 কে কিভাবে লেখা যায়? 2 আর 1 যোগ করলে 3 হয়। সো x², এখানে আসলে ইমপ্লাইজ দ্যাট না, যেহেতু এটা সমীকরণ না, সব জায়গায় কিন্তু সমান। সো সমান x² প্লাস 2x প্লাস x প্লাস 2, x² আর 2x থেকে x যদি কমন নেন x প্লাস 2, এবার 1 যদি কমন নেন x প্লাস 2ই থাকতেছে। সো x প্লাস 2 x প্লাস 1। এবার এই যে রাশিটাকে আপনি এই দুইটা উৎপাদকের গুণফল আকারে লিখতে পারতেছেন, এই রাশিটাকে এই দুইটা উৎপাদকের গুণফল আকারে লিখতে পারতেছেন। যখন গসাগু বলবে, তার মানে দুইটা জায়গা থেকে আপনি কমন যেটা নিতে পারবেন সেটাই হচ্ছে গসাগু। তো দেখেন তো, এখানে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, কিন্তু x প্লাস 3 এইটা কিন্তু এখানে নাই, আবার x প্লাস 1 এইটা কিন্তু এখানে নাই। সো কমন কোন রাশিটা দুইটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে x প্লাস 2। তাহলে গসাগু হচ্ছে আমার x প্লাস 2। এখন বলতেছে প্রশ্ন, এর মান যদি 12 হয়, তার মানে x প্লাস 2 এর মান যদি 12 হয়, x এর মান কত? তাহলে 2 এই পাশে বিয়োগ হয়ে যাবে। সো 10 হচ্ছে আমার আনসার, গ নাম্বার হচ্ছে আমার আনসার। এগুলাই কিন্তু শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বিশেষ করে শিক্ষক নিবন্ধনে স্কুলে কিন্তু এগুলা পড়াতে হয়। সো এই জন্য স্কুলে এগুলা খুব বেশি আসে, স্কুলে এগুলা অনেক বেশি আসে। সো যারা আসলে শিক্ষক নিবন্ধন, যাদের টার্গেট বেশি, তারা কিন্তু সমীকরণে অনেক বেশি পারদর্শী হইতে হবে, মান নির্ণয়ে অনেক বেশি পারদর্শী হইতে হবে। বলতেছে 1 ডজন কলার দাম, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে। 1 ডজন মানে 12টি, এটা সবাই জানেন। 12টার দাম যদি 30 টাকা হলে 2 হালি কলার দাম, 1 হালি মানে 4, সো 2 হালি মানে কয়টি? 8টি। তাহলে 2 হালি কলার দাম কত? তার মানে 12টার দাম যদি 30 হয়, 8টার দাম কয় টাকা? 12টার যদি দাম 30 হয়, একটার দাম কত? কম হবে অবশ্যই, 12 দিয়ে ভাগ, 12 দুগুণে 24 আর 6, তার মানে 2.5। এগুলো কিন্তু আপনারা ওই যে কোনো একটা দোকানে গেলে যদি আপনাদের হিসাব করার দোকানের মতো চিন্তা করবেন, কারণ দোকানের ক্যালকুলেশন আপনি ভুল করেন না ভাই। দোকানের ক্যালকুলেশন এজন্যই ভুল করেন না, কারণ আপনি কিন্তু ঠকবেন না, আমরা মানুষেরা কেউ ঠকতে চায় না। এই জন্য আমরা যেই প্রশ্নটা আসলে পরীক্ষার হলে ভুল করে আসি, ওইটা মাছ বাজারে গেলে আমরা পারি। যেই প্রশ্নটা আমরা
পরীক্ষার হলে ভুল করে আসি, ওইটা কোনো মুদির দোকানে গেলে আমরা জীবনেও ভুল করবো না। দোকানদার ভুল করতে পারে কিন্তু আপনার কিন্তু ভুল হবে না। এই জন্যই মনে করবেন যে আপনি কি করতেছেন, আপনি বাজারের মধ্যে আছেন, তাহলে আর কোনো ভুল হবে না। তাহলে 2.5 টাকা, 8টার দাম কত হবে? 8 দুগুণে 16 আর 8 অর্ধেক 4 টাকা, সো 20 টাকা দাম হবে হচ্ছে 8টার দাম। ঘ নাম্বার হচ্ছে আনসার। এই যে অনেকেই কিন্তু আগেই হচ্ছে আনসার করে ফেলছেন, ঠিক আছে। সো গণিতের ক্ষেত্রে আমি যেটা বলি, পাটিগণিতটা পুরাটাই বাস্তবের সাথে রিলেট করে পড়বেন, পুরাটাই বাস্তবের সাথে রিলেট করে পড়তে হবে। পাটিগণিতের কোনো ম্যাথড যদি বাস্তবের সাথে রিলেট করতে না পারেন, আমাকে প্রয়োজন ইনবক্স করেন, বলেন যে এই অংশটা আসলে বাস্তবের সাথে রিলেট কিভাবে করে। বাস্তবের সাথে রিলেট করে যদি একবার পড়েন, ওইটা সারা জীবনে আর পড়তে হবে না, আপনার ওইটা মনে থাকবে, ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা যদি দেখেন, চলে i⁴ গত ক্লাস প্রত্যেকটা আমাদের কিন্তু ফাউন্ডেশনটা মজবুত হয়ে যাবে যদি আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন। গত ক্লাস করেন না, আজকের ক্লাস করতে আসলে কিন্তু একটা জিনিস কি হবে যে খুব ভালো বুঝতে পারবেন না। তো ডে বাই ডে ওইভাবেই সাজানো। i² এর ভ্যালু কত? i² এর ভ্যালু -1। জটিল সংখ্যাতে i থাকে, ইমাজিনারি সাইন। এবার এইটা হচ্ছে i⁻⁻49, a⁻−x = 1/a⁴x। এটা হচ্ছে আমার সূচকের একটা সূত্র। গত ক্লাসেও আমরা এগুলা ব্যবহার করে ম্যাথ করেছি। তাহলে i⁻⁻49 ইকুয়াল হবে 1/i⁴49। এবার দেখেন i² যদি আমার i এর উপর স্কোয়ার যদি -1 হয়, তাহলে i⁴ এর ভ্যালু কত হবে? i⁴ এর ভ্যালু হবে i² গুণন i²। তাহলে কি স্কোয়ার 4 হইলো। এবার দেখেন i² এর ভ্যালু -1, i² এর ভ্যালু -1, মাইনাস মাইনাসে +1। তাহলে আমরা একটা জিনিস পেলাম i⁴ = 1। যারা বিসিএস টার্গেট তারা হচ্ছে এই ম্যাথটা শেখেন, না হলে বলবো যে আপনার প্রয়োজনে নাও শিখতে পারেন, কিন্তু বিসিএস এর জন্য শেখেন, ঠিক আছে। তাহলে মজার জিনিস i⁴ = 1। একটা জিনিস মাথায় রাখলেই হচ্ছে i ইমাজিনারি সাইন, i² হচ্ছে আমার -1। তাহলে এখন দেখেন i কয়টা আছে বলেন তো? 49টা i আছে, কারণ দেখেন i² মানে 2টা i এর গুণফল, আমরা এইটা জানি। তাহলে i 49টা মানে 49টা এখানে i আছে। সো i 48টা আমরা ভাগ করলাম এবং i 49টা i কে এইভাবে আমরা লিখলাম। লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়। i² কে আমরা 2টা i এর গুণফল আকারে লিখতে পারি, i³ কে আমরা 3টা i এর গুণফল আকারে লিখতে পারি, i তাহলে 4 কে আমরা i³ গুণন i আকারে লিখতে পারি, কারণ এখানে 3টা i আর এখানে একটা i, তাহলে 4টা i তো হইল। তাহলে 49টা i কে আমরা লিখতে পারি i48 48 ইনটু একটা i, তাহলে 49টা হয়ে গেল। এবার দেখেন i48, এই 48 কে যেমন i⁸ কে আমরা লিখতে পারি i⁴ গুণন i⁴। এখানে 4টা i আছে, এখানে 4টা i আছে, তাহলে 8টা i হয়ে গেল। তাহলে i⁴ আবার ভুলেও প্লাস দিয়ে দিয়েন না কিন্তু, কারণ কিন্তু গুণ 48টা i গুণ আকারে আছে। সো অবশ্যই আপনাকে কিন্তু গুণ চিহ্ন ইউজ করতে হবে। এবারে আসেন, তাহলে i⁴ মানে 1, তাহলে 1 গুণন 1, তাহলে কত? 1ই হচ্ছে। তাহলে i⁴ কে আমরা 4 × 48, 12টা i⁴, যেমন i⁴ ইকুয়াল 2টা i⁴। সো i⁴ 48, 48 হচ্ছে আমার 12টা i⁴, এই গুণফল। তাহলে 12টা 1 হোক আর 12,001 হোক, আমার গুণফল তো 1ই। সো এই i⁴ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে থাকলো শুধু 1/i থাকতেছে। অপশনে কি 1/i আছে? অপশনে 1/i নাই। আর নিচে হচ্ছে ইমাজিনারি সাইন রাখাও যায় না। তারাই ভালো করবেন, এই যে নিচে ইমাজিনারি সাইন রাখাও যায় না, এটা আদর্শ রূপ না। এটা আপনি খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবেন। এরা হচ্ছে কি বুদ্ধিমান, খাতায় নোট ডাউন করে রাখবেন। এইটা দেখবেন যে কোনো একদিন অন্য জায়গায় ক্লাস করবেন, আপনি জানেন পড়াচ্ছে, আপনি এটা জানেন, ঠিক আছে। সো তখন আপনি উপরে একটা i দিয়ে গুণ করেন, নিচে আর একটা i দিয়ে গুণ করেন। i ছিল, কারণ i দ্বারা উপরে নিচে গুণ করলে i কেটে যায়। এবার তাহলে উপরে i থাকতেছে, নিচে i² থাকতেছে, আর আপনি জানেন i² এর ভ্যালু -1। সো উপরে i নিচে -1, তাহলে -i হচ্ছে আপনার চূড়ান্ত ভ্যালু। কই থেকে কই আসছে দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথ। আসেন 41-এর তাহলে কোনটা আসলো? 41-এর কিন্তু বি বলেছেন অনেকে, 41-এর কিন্তু হয়নি অনেকের। গ নাম্বারটা হচ্ছে আনসার। সঠিক উত্তর জেনে রাখেন। আর আরো ক্লিয়ারলি জানতে
সংখ্যার উপরে যে আমার বেসিক ক্লাস রয়েছে, আপনারা যারা বেসিক শিখতে চান তো সংখ্যার উপরে পুরা 13টি ক্লাস রয়েছে, সেখান থেকে বেসিকটা করে নিন, দেখবেন যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সংখ্যার যাবতীয় সংখ্যার উপরে প্রায় 12 ঘন্টার ক্লাস আছে। যারা বেসিক শিখতে চান সংখ্যার উপরে শিখে ফেলবেন, ঠিক আছে? যারা বেসিক শিখতে চান সংখ্যার উপরে শিখে ফেলেন, যে সংখ্যা বুঝতেছেন না এগুলো একদম দুধ ভাত মনে হবে। এবারে আসেন, গতকালকের ক্লাসে কিন্তু আমাদের বেসিক স্ট্রং হয়ে যাবে ক্লাস বাই ক্লাসেই। কি বলতেছিলাম? পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি 1/100, পার্সেন্টেজ মানে 1/100, পার্সেন্টেজ মানে কি 1/100। তো 13 পূর্ণ 3/4 মিশ্র ভগ্নাংশ, এটা একটা। এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ করতে চাই তাহলে এই পূর্ণের সাথে হর গুণ করে দিতে হবে। তাহলে 4 13 কত হবে? 3 13 39, 4 13 52, আর উপরের লবটা যোগ করে দিতে হবে +3, তাহলে 55। কি করতে হয়? হরের সাথে পূর্ণ অংশটা গুণ করতে হয় আর লবটা যোগ করতে হয়। 4 13 52 আর হচ্ছে আমার 3 এ 55, তাহলে একে লিখতে পারবো 55/4 এত পার্সেন্ট। এবার আমি পার্সেন্টকে তুলে দিব, পার্সেন্টকে তুলে দিলে দিতে হবে 1/100। এখন দেখবো কাটাকাটি করতে পারি কিনা। 55কে 5 দিয়ে কাটাকাটি যায়, 5 11 55, 100কে 5 20 100 কাটাকাটি যায়, উপরে 11, 4 20 80, তাহলে আর কাটাকাটি যায় না, যেহেতু 11 একটা মৌলিক সংখ্যা, কাটা যায় না। সো খ নাম্বার হচ্ছে আনসার 11/80। এবার দেখেন বার্ষিক শতকরা, আমি কিন্তু এই জাতীয় দেখেন সবচেয়ে এটা বাস্তবের সাথে চিন্তা করেন, গত ক্লাসেও কিন্তু আমরা সলভ করেছি, যে সেটা হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা হারে। তার মানে শতকরা 100 টাকাতে আপনার মুনাফা দিবে 5 টাকা, বার্ষিক মানে 1 বছর, বার্ষিক মানে 1 বছরে। তাহলে 500 টাকায় 3 বছর, বছরটা পরে নিয়ে আসেন, আগে 500 টাকায় 500কে আমরা লিখতে পারি 5 গুণন 100, তাহলে 100 টাকাতে যদি 5 টাকা দেয় তাহলে 500 টাকাতে 5 5 25 টাকা। এই ক্যালকুলেশন পারবেন কি পারবেন না বলেন তো? সবাই তো পারবে, কারণ হচ্ছে 100 টাকাতে 5 টাকা, তাহলে 500তে আমি কত পাবো? একটা কলার দাম যদি 5 টাকা হয়, 5টা কলার দাম 25 টাকা, এটা তো পারি। সো এইটা আমার কত হচ্ছে? 500 টাকাতে 25 টাকা প্রতি বছরে পাবো। এখন বলছে 3 বছরে ভাই, তাহলে আমার 25 হচ্ছে 25 গুণন 3, 3 25 75। এর চাইতে তো সহজ কিছু হয় না। সূত্র আপনার ব্যবহারই করার দরকার নাই। আর সূত্র হলে কি, ওই যে I = P/n, আর এটা তো আবার সবাই জানেন। তো P হচ্ছে মূলধন কত? 500 টাকা, N হচ্ছে 3 বছর, আর হচ্ছে আমার কত? 5 টাকা হারে, 5 টাকা হার 100 টাকাতে, তাহলে 5/100। কাটাকাটি করেন 0 0, তাহলে 3 5 15, 5 15 75, ঠিক আছে? তো আপনার কি এইটা ভালো লাগে না এই যে উপলব্ধি করা কোনটা ভালো লাগে? মাছ ব্যবসায়ী হন, এই হচ্ছে ওর নাম কি, মুদি ব্যবসায়ী হন। আমি আপনাকে হইতে বলতেছি না, কিন্তু তাদের মতো ক্যালকুলেশন করা শেখেন। দেখেন যে ম্যাথ হয় না, আমরা সবাই করি, আমরা তো তাদের কাছে আমরাই বাজার করি নাকি? সে দোকানদার যা বলে আমরা সেটাই টাকা ধরাই দিয়ে আসি, সেটা তো অবশ্যই করি না। এবারে আসেন, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আপনারা জানেন অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় বৃহত্তম কত? 9। আর ক্ষুদ্রতম কি এইটা? এটা কি ক্ষুদ্রতম? দেখেন অনেকেই পরীক্ষার হলে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে। শূন্য কিন্তু সার্থক অঙ্ক না, কারণ শূন্য কোনো সংখ্যার সামনে বসলে নতুন সংখ্যা তৈরি করতে পারে না। শূন্য যেমন এইটা 10, 10-এর সামনে শূন্য বসে কিন্তু নতুন সংখ্যা তৈরি করতে পারে না। কিন্তু শূন্য বাদে আপনি এই 10-এর সামনে যে কোনো একটা বসান, 10-এর সামনে 1 বসালে 110 হয়ে যায়। তাহলে যে কোনো সংখ্যা অঙ্ক আপনি শুরুতে বসালেই নতুন সংখ্যা তৈরি করে, বাট এক্সেপ্ট 0 সেটা করতে পারে না। এই জন্য 0 সার্থক অঙ্ক নয়। সার্থক অঙ্ক তাহলে কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে আমার 9টি। মোট অঙ্ক আমার সংখ্যার দশমিক সংখ্যা ব্যবস্থায় মোট অঙ্ক হচ্ছে 10টি, কিন্তু সার্থক অঙ্ক হচ্ছে 9টি। আর যখন আমাকে বলবে যে বৃহত্তম, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন বৃহত্তম সংখ্যা ওই সার্থকগুলোর মধ্যে চিন্তা করতে হবে। 9 হচ্ছে বৃহত্তম, ক্ষুদ্রতম হচ্ছে আমার 1। সো আর একটা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসতে পারে, সার্থক অঙ্ক সংখ্যা কয়টি, এটাও প্রশ্ন চলে আসতে পারে, মোট অঙ্ক কয়টি, এটাও চলে আসতে পারে, ঠিক আছে? সো দেখেন প্রশ্ন করার জায়গা কিন্তু অনেক, নিচের কোনটি 45.45 এর সমান? দেখেন কোন একটা সংখ্যাকে
আপনি যদি 1কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 1-এর আগে দশমিক চলে আসে, 1 ঘর আগে দশমিক চলে আসে। 15কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 1 ঘর আগে, ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক চলে আসে। যদি আপনার 15কে যদি 100 দিয়ে ভাগ করেন, 1-এর ডানে 2টা শূন্য দিয়ে ভাগ করেন তাহলে 2 ঘর আগে দশমিক চলে আসে, তাহলে 0.15 হয়ে যাবে। এখন 4 5 আছে, তার মানে বলেন তো এটাকে কি ঘটনা ঘটছে? 45কে, তার মানে 4 5কে 100, 1-এর ডানে 2টা শূন্য দিয়ে 2 ঘর আগে যেহেতু দশমিক, তাহলে নিচে 1-এর ডানে 2টা শূন্য আছে। এবং একে আমরা লিখতে পারি না 45 গুণন 1/100? পারি তো অবশ্যই। এখন আমরা কি লিখতে পারি? 1/100 বলেন তো শেখাইছি কি শেখাই নাই? শেখাইছি কি শেখাই নাই? পার্সেন্টেজ মানে 1/100, তাহলে পার্সেন্টেজ বলতেছে, তাহলে এইটা 45%। এগুলো হচ্ছে একদম বেসিক সিস্টেম। এখন আমরা মনে রাখবো কি, যে কোনো একটা যদি দশমিক সংখ্যা দিয়ে পার্সেন্টেজ বের করতে বলে শতকরায় কত, চোখ বন্ধ করে ওইটার সাথে আমরা 100% গুণ করে দিব। চোখ বন্ধ করে 100% গুণ করে দিব। তাহলে 100 পয়েন্ট, আমরা জানি 1-এর ডানে 1.5কে যদি 10 দিয়ে গুণ করেন এই দশমিকটা 1 ঘর ডানে সরে যায়, তার মানে শুধু 15 হয়ে যায়। সাপোজ 143.2, একে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 1 ঘর দিয়ে 1-এর ডানে একটা শূন্য দিয়ে গুণ করলে দশমিকটা 1 ঘর ডানে চলে যায়, সো 143.2 হইতো। আর যদি 1-এর ডানে 2টে শূন্য দিয়ে গুণ করব তাহলে দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে, তাহলে 2 ঘর ডানে চলে যাবে মানে 45-এর পরে দশমিক, তো 45-এর পরে দশমিকের পর শূন্য দিলেও হবে, এটা আসলে কত? 45, ঠিক আছে। সো যে দিক দিয়েই যান, বেসিক আপনার জানা থাকলে আপনি যে কোনোভাবে এগুলো করে ফেলতে পারবেন, যে কোনোভাবে করে ফেলতে পারবেন, যে কোনোভাবে করে ফেলতে পারবেন। সবাই আনসার দেখাচ্ছেন, সঠিক, আপনাদের আনসার সঠিক। বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন, বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কমেন্ট দেখছি না যে তা না, কমেন্ট হচ্ছে দেখছি, আপনারা অবশ্যই হচ্ছে জানাবেন, মতামত জানাবেন। এবং আমি যেটা বলি অন্য ক্লাসে আপনি কি করেন, ম্যাথের ক্লাসে ভাই আপনাকে নোট করতে হবে। এখন ভাই বলতেছি জন্য বোনদেরকেও ভাই বলতেছি, ভাই বোন সবাই, ভাই আপনাকে নোট করতে হবে। নোট যদি না করেন তাহলে এই ক্লাস করে আসলে আপনার লাভ হবে না। একটু কষ্ট করে নোটগুলা করেন, ঠিক আছে? দিয়ে 30টা ক্লাস করে দেখেন আপনার গণিতের অবস্থা কি হয়। আপনি তো বুঝতে পারতেছেন না, হয়তো মনে করতেছেন যে আপনার টপিক বাই টপিক হচ্ছে পড়তে হবে না। এটা করে দেখেন, 600 টাকায় 6 বছরের সুদ 180 টাকা। দেখেন হলে সরল সুদের হার কত, মানে 100 টাকায় 1 বছর। হার মানে কি? সুদের হার মানেই এই ব্যাংকিং ব্যবস্থা বলেন বা এমনি জায়গায় সব জায়গাতে সুদের হার মানে বার্ষিক হিসাব করা হয়, বার্ষিক 1 বছরে। বলতেছে 600 টাকা, মূলধনটা একটু পরে রাখেন। সো 6 বছরে সরল সুদ হচ্ছে 180 টাকা। ভাই 6 বছরে যদি 180 টাকা হয়, 1 বছরে কত বলেন তো? 6 বছরে যদি 180 টাকা হয়, 1 বছরে কত? আপনি তো 6 দিয়ে ভাগ করে দিবেন। আপনাকে বলতেছি যে দেখো 6 মাসে, আমি ধরেন একজনকে বলতেছি যে একটা ছোট বাচ্চা আসছে, তারে বলছি দেখো তোমাকে আমি 6 মাস পরে তোমাকে আমি 6 মাস পরে 600 টাকা দিব। তখন ও বলতেছে 6 মাস পরে যে 600 টাকা হয়, আমাকে মাসে কত করে হয়? আমি ওকে বলতেছি, ও বলছে তাহলে মাসে 6 দিয়ে ভাগ করে দিব। এটা তো আমরা সবাই জানি। তখন বলবে যে আমাকে একবারে দিয়ে দেন, আমাকে মাসেরটা এখন দিয়ে দেন, একবার অতদিন পরে আমি নিতে পারবো না। তো বলতেছে 6 বছরে সরল সুদ 180 টাকা, তাহলে 1 বছরে কত? 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 বছরে 180কে 6 দিয়ে ভাগ করলে 6 3 6 18, তার মানে 30 টাকা। 1 বছরে 30 টাকা। এবারে আসেন, এই যে 600 টাকায় 600 দেখেন ব্যাপারটা, 6 এর মধ্যে এখানে কয়টা 100 আছে? 6টা 100 আছে। এখন সুদের হার মানে কি? 100 টাকাতে কত? তো 600 টাকা মানে 6টা 100 টাকাতে হচ্ছে আমার 30 টাকা, তার মানে 6টাতে 30 টাকা, তাহলে একটাতে কত? 30কে আবার 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 5 টাকা। 100 টাকাতে তাহলে কয় টাকা? 5 টাকা। এইটা হচ্ছে আপনি জাস্ট ব্রেন খাটায় কি ঘটনা ঘটছে আপনি করে ফেলছেন। আর সূত্র দিয়ে যখন করতে যান তখন তো আপনার সূত্র কিন্তু এইভাবেই আসছে, কিন্তু আপনি আবার যখন সূত্র দিয়ে করতে যাবেন তখন কিন্তু এই রিয়েলাইজেশনটা করতে পারবেন না। তো আপনি একটু রিয়েলাইজেশনটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, দেখেন কি ঘটনা ঘটে। তাহলে আর কি, আপনি x% ধরে নেন, x% মানে x/100। তাহলে i ইকুয়াল কত? 180, p ইকুয়াল 600, n ইকুয়াল 6 বছর, x/100। এখন যদি ক্যালকুলেশন করেন তাহলে এই 100টা এই পাশে আসলে 180
গুণন এটা আসলে 100 গুণ হয়ে যাবে। আর এইগুলা এই পাশে গুণ আছে, এই পাশে নিচে নিয়ে আসলে সব ভাগ হয়ে যাবে। সমানের এক পাশে গুণ থাকলে আরেক পাশে নিয়ে গেলে ভাগ হয়, এক পাশে ভাগ থাকলে আরেক পাশে গুণ হয়। সমানের এক পাশে যোগ থাকলে আরেক পাশে গেলে বিয়োগ হয়, এক পাশে বিয়োগ থাকলে আরেক পাশে গেলে যোগ হয়। সো এক্স, এখন কাটাকাটি করব। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, 6 দিয়ে যদি 180 কে কাটেন 30, 6 দিয়ে যদি 30 কে কাটেন 5, দেখেন এক্স ইকুয়াল কত বের হইছে, 5 বের হইছে। এটা এইভাবে চলে আসতেছে। এভাবে করলে কি বলেন তো রিয়েলাইজ করা যায়? করা যায় না ভাই। এজন্য আপনাকে এই ম্যাথগুলা মানে নিজে খুব চিন্তা করে বের করা শিখেন। বেসিক শিখতে চান? আমাদের ইংলিশ মজা জব মানে ইএম জবে দেখেন এই শতকরার উপরে এই মুনাফার উপরে বেসিক ক্লাস আছে। আপনার যদি বেসিকে মনে করেন যে আমি বেসিক আগে শিখবো, দেখেন এইগুলো আপনাকে ভেবে করে ফেলতে পারবেন, ভেবে করে ফেলতে পারবেন ফ্রিতে ভাই, ফ্রিতে। ঠিক আছে, 10টা ক্লাস আছে 10 ঘন্টার মতো। মানে আপনি এরপরে অনেকে বেশি শিখতে চান না, বেশি শিখতে পারেন। ঠিক আছে, আসেন। 2 লাইন একে অন্য থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। 2টা লাইন, রেল লাইন হইতে পারে। সমান্তরাল মানে সমান দূরত্ব অতিক্রম করে, সমান্তরাল মানে সমান দূরত্ব অতিক্রম করে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার পরে? সমান্তরাল রেখা আজীবন চলতে থাকে সমান দূরত্বে, কোনোদিন তারা মিলিত হয় না, কোনোদিন তারা স্পর্শ করে না। সো কখনোই না। এবারে আসেন ত্রিভুজের 3 বাহুর, দেখছেন রিপিটেড প্রশ্ন, এইরকম টাইপের জিনিস। ত্রিভুজের 3 বাহুর ভেতরের কোণ, এটা মুখস্থ আপনারা সবগুলাই পারেন, কিন্তু আমি যেটা আপনাকে শেখাইতে চাই সেটা হচ্ছে আপনি ত্রিভুজ না, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, অষ্টভুজ বা 9 বাহু বিশিষ্ট, 10 বাহু বিশিষ্ট, 1000 বাহু বিশিষ্ট হলেও যেন আপনি পারেন। ভিতরের কোণগুলা ত্রিভুজের ক্ষেত্রে 2 সমকোণ, এটা তো ছোটবেলা থেকে মুখস্থ করে শেষ, বা 180 ডিগ্রি। আপনাকে আমি কি শিখিয়েছি বলেন তো? ত্রিভুজের বাহু আছে কয়টা? 3টা। তার মানে n = 3। 3 বাহু বিশিষ্ট এর মোট কোণ হবে ভিতরের কোণগুলা n-2 গুণন 180। আর বাইরের দিকে যে কোণগুলা হবে সেইটার আমাদের কি হবে? আমরা যদি এদিকে আসলে এটা এইদিকে, বাইরের দিকের যে কোণগুলো হবে সেইগুলোর আমাদের যোগফল কত হবে? এই যে 2 বিয়োগ করে দিছি বাইরের জন্য, তাহলে অন্তঃস্থর যোগফল, অন্তঃস্থ মানে ভেতরের কোণগুলার, অন্তঃস্থ কোণের সমষ্টি n-2 গুণন 180 ডিগ্রি। আর এই যে বাইরের যে কোণ আছে তাদেরকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের সমষ্টি কত? বহিস্থ কোণের সমষ্টি, এই যে আমরা 2টা বিয়োগ করে দিছি না, এই 2 গুণন 180 ডিগ্রি, সবার সাথে তো 180 গুণ আছে। ঠিক আছে, 180 ডিগ্রি মানে কি? এক সরল কোণ। এগুলারও ক্লাস আছে পর্যাপ্ত, আমার নিজের ক্লাস রয়েছে। আপনারা সব যদি বেসিক যদি মনে করেন না আমার এখনই লাগবে, তাহলে চলে যান ইএম জবে প্লেলিস্ট আছে, সেখান থেকে একদম মানে সবকিছু একদম মানে ছোট বিষয়গুলো আপনি শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন প্রত্যেকটা কোণের যদি চায়। ঠিক আছে, ওকে, এবারে আসেন। এখন এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু ত্রিভুজের কয়টা বাহু সংখ্যা? 3টা না? তাহলে n এর মান 3 - 2 গুণন 180 ডিগ্রি। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 গুণন 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি। এইটাই ত্রিভুজের 3 কোণের সমষ্টি। চতুর্ভুজ বললে n এর মান 4, পঞ্চভুজ বললে n এর মান 5। ঠিক আছে, যদি প্রত্যেকটা কোণের মান ব্যবহার করে তাহলে n দিয়ে আবার ভাগ করে দিব, আসবে। এগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন এ জাতীয় গুণের জন্য কিভাবে আমরা বলছি যে আপনি পয়েন্টগুলা বাদ দিয়ে গুণ করবেন সংখ্যাগুলা। সো পয়েন্ট বাদ দিলে এখানে 3, এখানে 3, এখানে 3, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 9 আর 3, 3 নং হচ্ছে আমার 27। এবারে আপনি গুনবেন এখানে পয়েন্টের পর কয়টা আছে? একটা। পয়েন্টের পর কয়টা আছে? 2টা। পয়েন্টের পর কয়টা আছে? 3টা। সবগুলা যোগ করে দিবেন, 1 আর 2 3, 3 আর 3 6। তাহলে 6 ঘর পূর্বে দশমিক হবে, তাহলে 27, 1 2 কয় ঘর? 2 ঘর, তাহলে 6 ঘরও লাগবে। তাহলে সামনে আরো 4টা শূন্য দিব, 1 2 3 4 দিয়ে পয়েন্ট বসাই দিব। তার মানে পয়েন্ট 4টা শূন্য 2 7, পয়েন্ট 4টা শূন্য 2 7। ক নাম্বার হচ্ছে আনসার? ক নাম্বার আনসার। এবারে আসেন 2x এত হলে 4x - 6y, মানে সমীকরণের কথা বলতেছে। তা আমরা একটু দৃষ্টি দিতে হবে কোথায়? একটু দৃষ্টি দিতে হবে যে কি জিনিস দেওয়া আছে। দেখেন 2x, এই যে আমাদের যে ভ্যালুটা চেয়েছে, এই ভ্যালুটা যেটা আমাদের চেয়েছে সেইটাতে দেখেন x আর y দুইটাই বাম সাইডে আছে। সো আমাকে যেটা দেওয়া আছে ওইটাতেও x আর y কে এক জায়গায় নিয়ে আসবো।
তাহলে ওয়াইকেও এক্স এর পাশে নিয়ে আসলে এই পাশে পজিটিভ, বামের সমানের বাম পাশে নিয়ে আসলে নেগেটিভ হবে। এবারে তাকাইলেই আমরা বুঝতে পারবো আমার ভ্যালু দেওয়া হয়েছে 2x - 3y আর চেয়েছে 4x - 6y। দেখেন তো এই 2x কে 2 দিয়ে গুণ করলে 4x হয়, 3y কে 2 দিয়ে গুণ করলে 6y হয়। তাহলে আমার বাম পক্ষে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে ডান পক্ষে অবশ্যই আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখন আমাদের 4x - 6y 5 দুগুণে 10, তাহলে আনসার কত হবে? আনসার হবে 10। তাহলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আগে দেখেন আমি কি স্টেপের কথা বললাম, প্রথমে বলেছি যে আমার যেটা চেয়েছে যার ভ্যালু সেখানে কি আছে ওইরকম আমি ফর্মুলায় নিয়ে আসবো, ওইরকম আমি স্ট্রাকচারে নিয়ে আসবো। এই যে আমাদের ভ্যালু চেয়েছে এখানে আমরা দেখতেছি যে y আর x এক পাশে আছে, সো এই y কে আমরা এক পাশে নিয়ে এসে আমরা একটু চিন্তা করলেই দেখবেন সহজেই চলে আসবে। অনেক সময় এটা না দিয়ে যদি দেওয়া থাকতো 6x - 9y, তার মানে 3 দিয়ে গুণ করতে হইতো, ঠিক আছে। এবার দেখেন tan 90 sin cos tan, এগুলার উল্টা হচ্ছে, সাইনের উল্টা হচ্ছে কোসেক, কসের উল্টা হচ্ছে আমার সেক, ট্যানের উল্টা হচ্ছে আমাদের কি কট। তো দিনে দিনে আমরা সবগুলো মুখস্থ করবো। আজকের ট্যানের অন্তত যেগুলো মুখস্থ করতে হবে, tan 0, tan হচ্ছে 30, tan হচ্ছে 60, তারপরে tan হচ্ছে আমার 90, অন্তত এইগুলো। আর একটা হচ্ছে tan 45, ঠিক আছে। tan হচ্ছে 0 এর মান কত? tan 0 এর মান tan আবার ইকুয়াল কত, ঠিক আছে। এগুলার জন্য বেসিক ক্লাস, এগুলার জন্য আমি বলবো যে এগুলার জন্য হচ্ছে আপনাদের বেসিক ক্লাস দরকার, ঠিক আছে। এবার দেখেন যদি এগুলো আপনার একদমই না থাকে তখন আপনার ত্রিকোণমিতিতে বেসিক ক্লাস করতে হবে। এই যে আপনি যাচাই করতেছেন নিজেকে। এখন tan 0 এর মান কত? 0। tan 30 এর মান কত? 1/√3। tan 60 এর মান কত? শুধু √3। আর হচ্ছে tan হচ্ছে 90 এর মান কত? আনডিফাইন্ড, মানে এখানে সেটা হচ্ছে আমার ইনফিনিটি বা অসীম চিন্তা করব। tan হচ্ছে 45 এর মান কত? 1। tan 45 এর মান হচ্ছে 1। তো এখানে কোনটা চেয়েছে? এখানে হচ্ছে 90। তাহলে এগুলা মুখস্থ করবেন। আপাতত যখন আমরা বেসিক ক্লাস শেখাবো তখন দেখবেন যে এগুলা ডিটেইলস শেখাবো, কিভাবে শর্টকাট কিছু অ্যাপ্লাই আছে সেগুলা করা যাবে, ঠিক আছে। আসেন এবার যে ভগ্নাংশ, প্রশ্নটা খুবই বেসিক, এখান থেকে অনেকগুলো বেসিক শিখতে পারবেন। দেখেন যে ভগ্নাংশের হর ও লব উভয়ই পূর্ণ সংখ্যা, উপরে কে থাকে? নিচে হর, উপরে কে? লব। হর আর লব যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হচ্ছে সরল ভগ্নাংশ। এখন লবেও ভগ্নাংশ আছে, লব বা হরে যে কোনো একটা ভগ্নাংশ আছে, যেমন সরল ভগ্নাংশ ধরেন 2/3, এটা একটা সরল ভগ্নাংশ। আর জটিল ভগ্নাংশ কি? ধরেন উপরে একটা ভগ্নাংশ আছে আর নিচে একটা কিছু আছে, বা উপর নিচে, বা উপরেও ভগ্নাংশ নিচেও মনে করেন ভগ্নাংশ। তার মানে উপর নিচে দুইটাতেই যে ভগ্নাংশ থাকতে হবে এমনটা না, যে কোনো একটাতেও যদি আমাদের পূর্ণ সংখ্যা না থেকে আবার আরেকটা ভগ্নাংশ থাকে হর বা লবে, তখন সেটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। আর যখন দুইটাতেই পূর্ণ সংখ্যা থাকবে সেটা সরল ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যখন পূর্ণ অংশ থাকবে, যেমন 3 পূর্ণ 1/2 মানে 3.5, তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। প্রকৃত ভগ্নাংশ কি? যদি আমার নিচে বেশি থাকে, হর যদি বড় হয়, হর মানে কি? মোট ভাগ সংখ্যা দেখাইছে আজকেই। ধরেন নিচে 5 আছে উপরে 3 আছে, তাহলে বলবো 5 ভাগের 3 ভাগ। এখন যদি উপরে 5 নিচে 3, তাহলে কি 3 ভাগের 5 ভাগ। ভাই ভাগই আছে 3টা, এর আবার 5 ভাগ আবার কিভাবে হবে? তার মানে এটা প্রকৃত জিনিস না, অপ্রকৃত, তার মানে গুণ আছে। যদি বলি যে উপরে 6 নিচে 3, তার মানে বলতেছি 3 ভাগের 6 ভাগ। ভাই ভাগ আছে আমার কাছে 3টা, আপনি চাচ্ছেন 6টা, তার ডাবল চাচ্ছেন, দ্বিগুণ চাচ্ছেন। এই জন্যই দেখেন 3 দিয়ে একে কাটলে কত? 2 পাওয়া যায়, দ্বিগুণ। ডাবল জিনিস চাচ্ছে, একটা কিছু ডাবল জিনিস চাচ্ছি, তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কোনটি সবচাইতে ছোট? ছোট বড়টা আমরা শিখেছি গত ক্লাসে, তারপরে আজকে আবারও শিখি। আমরা ক আর খ কে পাশাপাশি লিখবো, লিখে চোখ দিয়ে আগে দেখে আমরা আড়াআড়ি গুণ করব। 3 11 33, 11 দুগুণে 22, কোনটা বড়? 33 বড়, সো 22 ছোট। তাহলে এই অংশ এটা ছোট, ছোটটা বের করতে বলছে, তার মানে এই দুইটার মধ্যে 2/11 ছোট। তো এই দুইটা টেস্ট করে তো 2/11 ছোট বের করে ফেলছি। এবার এদের সাথে টেস্ট করি 2/13, তাহলে 13 দুগুণে 26, 11 দুগুণে 22, কোনটা ছোট হইছে? এইটা ছোট হইছে, 22 হচ্ছে লেস দেন, তার মানে এই দুইটার মধ্যে আবার এইটা ছোট পেলাম।
2 হচ্ছে আমার 13। এখন এইটা আমি তারপর এটার সাথে টেস্ট করব যে এই দুইটার মধ্যে আবার কে ছোট। তাহলে 15 দুগুণে 30, 4 13 কত 52, তাহলে কে 30 ছোট। তাহলে অবশ্যই 2/13 এটা সবার চাইতে ছোট। এই হচ্ছে 2/13 সবার চাইতে ছোট। এইভাবে আপনারা করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে করতে হবে বেসিক ক্লাস। হ্যাঁ, ওই যে ইউটিউবে পাবেন ইএম জব, আমাদের ইংলিশ মজারি জবের যে চ্যানেল ইএম জব, ঠিক আছে? ইএম জব চ্যানেলে যাবেন, সেখানে প্লেলিস্ট সাবস্ক্রাইব করবেন যে যাতে করে আপনি হচ্ছে রেগুলার যে আপডেট যে ভিডিওগুলো আপনার যেন টাইমলাইনে চলে যায়। ওকে, এবারে আসেন, বলছে 1 নটিক্যাল মাইল। গত ক্লাসে আমরা কিন্তু শিখেছি 1 মাইল ইকুয়াল কত। এই যে অনেকেই যারা মনে করেন যে আসলে বুঝতে পারেন যে আসলে কেমন লাভ হবে বুঝতে পারতেছেন না, তারা দেখেন 1 মাইল মানে কত, আমরা মানে অ্যাবসলিউট মাইল, যেটা সাধারণ মাইল। 1 মাইল মানে 1609 এত মিটার, তার মানে 1.609 এত কিলোমিটার। এবার এক যদি আমাদের নটিক্যাল মাইল হয়, ঠিক আছে, 1 নটিক্যাল মাইল হয় যদি, তাহলে এটা কিন্তু মাইলের চাইতে আবার কিঞ্চিত বড় না, বেশ খানিকই বড়। এটা হচ্ছে আমার 1852 এত মিটার। তাহলে 1 নটিক্যাল মাইল ইকুয়াল এত মিটার। কিলোমিটারে গেলে কত হবে? কিলো মানে 1000, 1 কিলো মানে 1000 মিটার। সো 1000 দিয়ে ভাগ করলে 1.852 এত কিলোমিটার, কেএম। তাহলে 1 মাইল ইকুয়াল 1.609 কিলোমিটার, কেএম। আর 1 নটিক্যাল মাইল ইকুয়াল 1.852 মুখস্থ রাখবেন, ঠিক আছে? এবার যদি কি বলছে, 1 নটিক্যাল মাইল সমান কত মাইল? তাহলে এটা তো আমরা কিলোমিটারের হিসাব দেখলাম, কিন্তু বলছে মাইল। তো আপনি যদি এই দুইটার কম্পেয়ার করেন, তাহলে দেখেন 1 নটিক্যাল মাইল বড়, তাহলে 1 নটিক্যাল মাইল ইকুয়াল 1.15 মাইল, ঠিক আছে? 1.15 মাইল, এইটা হচ্ছে আমাদের কি 1 নটিক্যাল মাইল ইকুয়াল 1.15 মাইলস। ধৈর্য ধরতে হবে, মাইলস আসলেই কিন্তু আপনাদের ওই রবার্ট ফ্রস্টের অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এইটা কি মনে হচ্ছে? যারা জব প্রার্থী, অবশ্যই জব প্রার্থীরা এটা পড়ে থাকে, কিন্তু জব প্রার্থী না হয়েও এটা আসলে এই কবিতাটা সবারই পড়া উচিত। রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, ক্লাস শেষ করে সবাই পড়বেন, এইটা আমার পক্ষ থেকে থাকলো, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্ট বাই, ঠিক আছে? এই কবিতা থেকে শেখার অনেক কিছু আছে। এই যে আপনারা প্রস্তুতি নেন তো, কিন্তু দম ধরে রাখতে পারেন না, শুরু হয়েছে ক্লাস 2, সংখ্যা হয়তো কমতে একটা সময় লাস্টের দিকে যে কয়জন আপনারা থাকবেন, ঠিক আছে? কারণ নিজেই তো আপনি একটা রুটিনে থাকতে পারেন না, রুটিনে থেকে আপনিই অভ্যস্ত না। আচ্ছা, ওকে, এবার বলতেছে গড়। দেখেন, গড় ইংরেজিতে যেটা এভারেজ, মানে সমষ্টি, নিচে হচ্ছে আইটেম সংখ্যা, সমষ্টি আর নিচে হচ্ছে আইটেম সংখ্যা, মোট কয়টা আইটেমের গড় বের করবো সেটা। তাহলে এখন আমরা যদি সমষ্টি যদি বের করতে যাই, সমষ্টি এস, তাহলে এই আইটেম আর গড় গুণ হয়ে যাবে, তার মানে গড় গুণন আইটেম সংখ্যা। তো কি বলতেছে প্রশ্নটা আগে একটু পড়েন, যেহেতু গড়ের বেসিকটা লিখলাম, 4 6 7 আর এক্স কয়টা? 4টা। এর গড় মান হচ্ছে আমার কত? 5.5। তাহলে গড় হচ্ছে 5.5। এর হচ্ছে এখন সংখ্যা হচ্ছে 4, তাহলে সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করলাম। এক্স এর মান কত? এক্স এর মান তো দেওয়া নাই, তাহলে সমষ্টি এক্স ইকুয়াল গড় হচ্ছে 5.5, আইটেম হচ্ছে 4, তাহলে 4 5 20 আর 0.5 মানে 0.5 মানে কিন্তু হাফ, তাহলে 4 এর হাফ হচ্ছে 2, তাহলে 22, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার? 22। তাহলে 4টার যোগফল হচ্ছে 22। এখন 4টার যোগফল 22, একটা তো এক্স, তাহলে এক্স ইকুয়াল কত হবে? এই 4টার যোগফল 22 থেকে আমি 3টা বিয়োগ করে দিব, তার মানে 4 6 7, তাহলে 4 6 হচ্ছে আমার কত? 10 10 7 17, তার মানে হচ্ছে আমার 5 হবে হচ্ছে আনসার, ঠিক আছে? বুঝতে পারতেছেন যে
আমার সমষ্টি থেকে তিনটার ভ্যালু বের করে দিব। সমষ্টি কিভাবে পাবো? সেটা হচ্ছে গড় আর আইটেম সংখ্যা গুণ করে দিলে, আইটেম যেহেতু 4টা গুণ করে দিলেই সমষ্টি পাওয়া যাবে। এবারে আসেন, এই যে উৎপাদক সমূহ কোনটি, উৎপাদকের বিশ্লেষণের জন্য কি করতে হবে? এ স্কয়ার মাইনাস, আজকেই করছি 2টা 6, আমার যেটা কনস্ট্যান্ট আছে সেইটাকে আমি গুণ করতে পারি, মানে উৎপাদকের গুণ আকারে কিভাবে, গুণনীয়কের গুণফল আকারে লিখতে পারি কিভাবে? 6কে আমরা জানি 6 1 6, 3 2 6, ঠিক আছে, 3 2 6, 6 1 6, এছাড়া কিন্তু আর করতে পারি না। এবারে এখন আমার দুইটাই কি আছে? দুইটাই মাইনাস আছে, দুইটাই কি আছে? মাইনাস আছে। দুইটা যদি মাইনাস থাকে তাহলে আপনি একরকম দিতে পারবেন না, যেমন 2 আর 3 যোগ করে বানাবেন না, তখন 6 আর 1, 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 5 হয়। আমি বলতেছি কিন্তু আগের ক্ষেত্রে দুইটাই যোগ ছিল, দুইটাই যোগ থাকলে আপনি সবসময় যোগ আকারে নেবেন, বিয়োগ না, যোগ আকারে নোট ডাউন করে রাখেন। যখন আমরা মিডল ফ্যাক্টর করব বা উৎপাদকে বিশ্লেষণ করব, তখন যদি সবগুলা যোগ থাকে তখন আমরা সবগুলো যোগ আকারে নিব, কিন্তু যখন একটা মাইনাস থাকবে তখন আমরা মাইনাস দিয়ে মিলানোর চেষ্টা করতে হবে। সো 2 আর 3 যোগ করলেও কিন্তু 5 হয়, কিন্তু এটা আপনি স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a মাইনাস 6, এইটাও কিন্তু আপনাদের এখানে মিলে যাচ্ছে, কিন্তু কমন নিতে পারবে না, তখন এটা হবে না। যেহেতু মাইনাস আছে তখন আপনি এই 6 থেকে 1 বিয়োগ করবেন, এটা নেবেন, তাহলে এর পরের লাইন হবে কি? a স্কয়ার মাইনাস 6a প্লাস a। দেখেন ব্যাপারটা কি, মাইনাস 6a প্লাস a, তাহলে মাইনাস 6a থেকে একটা প্লাস যদি করেন তাহলে কি হয়ে যাবে? মাইনাস 5a হয়ে যাবে না? কারণ আপনারা জানেন প্লাস মাইনাসে কাটাকাটি হয়। মাইনাস 6a কে আপনি লিখতে পারেন মাইনাস 5a মাইনাস a, তাহলে মাইনাসে আর প্লাসে এটা কাটা শুধুমাত্র মাইনাস 5a, অথবা আপনি ব্র্যাকেট নিয়েও কিন্তু করতে পারেন, মানে যেভাবেই যান আপনি পুরো যেন পরিষ্কার থাকে আইডিয়াটা। তো এখন আপনারা কি করলেন? তাহলে এক্স স্কয়ার মাইনাস এবার মাইনাস 6, এখন দেখেন এ স্কয়ার আর এ 6 থেকে এ যদি কমন নেন এ মাইনাস 6 থাকতেছে, প্লাস 1 যদি কমন নেন এ মাইনাস 6 থাকতেছে। এই যে এ মাইনাস 6, এখানে এ মাইনাস 6 নিলাম, আর এ প্লাস 1, তাহলে এটাই হবে আপনার আনসার, এ মাইনাস 6 এ প্লাস 1, খ নাম্বার হচ্ছে আনসার। কোনটা নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না বললাম, তখন আপনি কমন নিতে পারবেন না, তখন আপনি কি করতে পারবেন না? কমন নিতে পারবেন না। এবারে আসেন যে √3 সূচকের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখে নেন। এ কে যদি আমরা n রুট করি তাহলে এর পাওয়ার ভেতরে পাওয়ার থাক আর বাইরে পাওয়ার থাক, ভেতরেও কিছু নাই বাইরেও কিছু নাই, তার মানে কিছু নাই মানে 1 আছে। সো পাওয়ারকে n দ্বারা ভাগ, n রুট মানে n দ্বারা ভাগ, কিছু নাই মানে এই যে রুট, এটাকে আমরা কিন্তু বর্গমূল বলি, বর্গ স্কয়ার রুট, এই রুট মানে 2 রুট, তার মানে n এর মান 2, এ থাকলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ, যদি 3 রুট থাকে তাহলে একে 3 দ্বারা ভাগ, যদি 5 রুট থাকে তাহলে পাওয়ারকে 5 দ্বারা ভাগ। দেখেন এখানে কি বলছি, 1টা কই থেকে আসছে? ভেতরে পাওয়ার অথবা বাইরের পাওয়ার, যেটাই নেন মানে পাওয়ার। এখন এখানে কি বাইরের পাওয়ার আছে, বাইরের পাওয়ার কত? 6, তাহলে √3 পাওয়ার 6, তার মানে এই যে রুট আছে এটা কিন্তু কোনো রুট না, মানে 3 রুট না, মানে কিছুই নাই, তার মানে এটা স্কয়ার রুট, বর্গমূল। তখন এই পাওয়ারকে 3, পাওয়ার হচ্ছে 6 কে কত দিয়ে ভাগ? 2 দ্বারা ভাগ, তাহলে 2 দিয়ে 6 গেলে 3, তার মানে 3 এর উপর 3, 3 এর উপর 3 মানে কয়টা? 3টা 3, তাহলে 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27 হচ্ছে আপনার আনসার। বুঝতে পারতেছেন কিনা? 27 হচ্ছে আনসার। ভালো করে রাখেন, ভালো করে হচ্ছে আপনারা কি করবেন, ভালো করে হচ্ছে এগুলো কিন্তু নোট ডাউন করে রাখেন, পর্যাপ্ত বেশি কিন্তু দেখানো হচ্ছে। এবার আসেন সার্বিক সেট, মানে যেটা প্রধান সেট, ইউনিভার্সাল সেট, এর এ মানে একটা সেট দেওয়া আছে, বি মানে একটা সেট দেওয়া আছে, এর উপরে প্রাইম দেওয়া আছে, এটাকে কমপ্লিমেন্ট বলা হয় বা পূরক বলা হয় বা বাংলায় বাদও বলা হয়, ছোটবেলায় একজন শিখছেন। তার মানে একে কমপ্লিমেন্ট, একে প্রাইমও বলতে পারেন, ঠিক আছে? কমপ্লিমেন্ট বা পূরক এটা মেন হচ্ছে তার জিনিস, বা আমরা এটাকে বাদ বলতে পারেন। তার মানে এ কমপ্লিমেন্ট বা এ পূরক বা এ বাদ মানে ইউনিভার্সাল থেকে এ এর ভ্যালুগুলা বাদ দিয়ে দেওয়া, মাইনাস করে দেওয়া। তার মানে এ থেকে যদি ইউ থেকে এ বিয়োগ করে দেওয়া, বিয়োগ এ, ইউ থেকে এ বিয়োগ করে দিলে এখানে এ আছে এটা বাদ যাবে, 2 আছে 2টাও বাদ যাবে, 4 আছে 4টা বাদ যাবে, তাহলে থাকতেছে 3 আর 5, তার মানে এ প্রাইম হচ্ছে শুধু 3 আর 5,
অনুরূপভাবে বি প্রাইম মানে ইউ থেকে বি বাদ। সো তাহলে কি হবে দেখেন তো, এখানে এ আছে, এ বাদ চলে গেল, 3 আছে, 3 বাদ চলে গেল, 5 আছে, 5 বাদ, কারণ এ ইউ থেকে বি বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে বি প্রাইম ইকুয়াল কি থাকতেছে, 2 আর 4 থাকতেছে, 2 আর 4। এবার বলতেছে প্রশ্নে চাচ্ছে এ প্রাইম ইউ ইউনিয়ন বি প্রাইম। ইউ মানে হচ্ছে ইউনিয়ন, আর হচ্ছে এই উল্টা ইউ মানে ইন্টারসেকশন। ইন্টারসেকশন আমরা বলি না ইন্টারসেক্ট পয়েন্ট মানে ক্রস করা, মিলিত হওয়া, ঠিক আছে। তাহলে ইউনিয়ন মানে দুইটাতে যা যা আছে সবগুলাকে নিব, কিন্তু দুইটাতেই থাকলে দুইবার না নিয়ে একবার নিব। আর ইন্টারসেকশন মানে দুই জায়গা থেকে কমন গুলা নিব। যেমন ইউনিয়ন মানে আমার বি প্রাইমতে 2 আছে, 2 নিব, এতে 3 আছে, 3 নিব, এখানে আবার 4 আছে, 4 নিব, 5 আছে, 5 নিব, সবগুলাই একবার করে নিব। আর যদি ইন্টারসেকশন বের করতে বলতো এ আর বি প্রাইম, একটু দেখেন তো যে এ প্রাইম আর বি প্রাইমের মধ্যে কোনো কি কমন আছে? এখানে 3 আর 4, এখানে 2 আর 3 আর 5, 2 আর হচ্ছে 4, তাহলে তখন এটা ফাঁকা আছে। ফাঁকা সেট প্রকাশ করার নিয়ম কয়টা? 2টা, গত ক্লাসে বলেছি একটার ব্যাখ্যাতে। সো একটা এরকম ফাঁকা লিখতে পারেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা, আর অথবা আমার ফাঁকা, ঠিক আছে। তাহলে আনসার কত হবে? 2, 3, 4, 5। নোট ডাউন করে রাখেন, এগুলা অনেক তথ্য শিখতেছেন। বলতেছে এই ধারাটিতে কতটুকু পদ আছে, যদি ধারায় বলে কয়টা পদ আছে, আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা পদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। প্রথম পদ আর দ্বিতীয় পদ আপনি চোখ দিয়ে দেখেই বুঝতে পারতেছেন 5 বাড়ছে। এবার দ্বিতীয় আর তৃতীয়তেও কত বাড়ছে? 5। যখন দেখছেন দুইটাই 5 করে বাড়তেছে, তার মানে সমান সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় সমান্তর ধারা, সমান অন্তরের ধারা, সমান্তর ধারা, ঠিক আছে। মানে সমান অন্তরের ধারা, অন্তর মানে বিয়োগফল, দুইটা পদের মধ্যবর্তী পার্থক্য, সমান অন্তরের ধারা। এখন সমান অন্তরের n-তম পদ, সমান অন্তরের n-তম পদ হচ্ছে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা যদি এখানে ts না an দেই, তাহলে an হচ্ছে n-তম পদ, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে দুইটা পদের বিয়োগফল, অন্তর মানে পরপর দুইটি পদের বিয়োগফল বা পার্থক্য, ঠিক আছে। আর n হচ্ছে আমার পদ সংখ্যা। তো এখানে কিন্তু পদ সংখ্যাই চেয়েছে, কি চাইছে? কতগুলা পদ আছে। তাহলে এখান থেকে আমরা a কে এই পাশে নিয়ে আসলে an মাইনাস a ইকুয়াল n-1 ইন্টু ডি। এবার এই ডিটা এই ডান পাশে গুণ আকারে আছে, বাম পাশে নিয়ে আসলে ভাগ আকারে চলে যাবে। সো ডিটা ভাগ আকারে হয়ে গেল n-1। এবার দেখেন তো এই nটা ডান পাশে -1 আছে n এর সাথে, এটাকে এই পাশে নিয়ে আসলে +1 হয়ে যাবে। সো an মাইনাস a ডি এই +1, এটাই কিন্তু n এর সূত্র আকারে বাজারে আবার কি ছেড়ে দেওয়া হয়েছে বইগুলাতে। কি দেওয়া আছে? n ইকুয়াল পদ সংখ্যা, এটা দেখেন কি শেষতম পদ না, সবার শেষ পদ না, এটাকে সরাসরি শেষ পদ, মাইনাস এটা হচ্ছে কি প্রথম পদ, ডিভাইডেড বাই কি অন্তর ডি, আর যোগ হচ্ছে 1, ঠিক আছে। তো শেষ পদ কি আছে? শেষ পদ দেওয়া আছে 140, প্রথম পদ কত দেওয়া আছে? 20, অন্তর কত দেওয়া আছে? অন্তর দেওয়া আছে 5, যোগ হচ্ছে 1। 140 থেকে 20 বিয়োগ করলে 120 থাকে, 5 যোগ হচ্ছে 1, তাহলে 5 দুগুণে 10, 4 5 20 যোগ 1, তাহলে হচ্ছে আমার কত? 25, ঠিক আছে। এটা 1 বাংলায় দেই, যেহেতু সবগুলা বাংলা ইউজ করতেছি, তাহলে 25টা হচ্ছে আমার কি পদ আছে। পদ আছে কত? পদ আছে হচ্ছে 25টা। বুঝতে পেরেছেন? তাহলে লিখে নেন। বুঝতে পেরেছেন? খ নাম্বার আপনারা অনেকেই দাগিয়েছেন 24টা, না সরি 24টা কি করে হইলো? 24টা কি করে হয়েছে বলেন তো? নোট ডাউন করে রাখেন, যাদের ভুল হয়েছে ভাই দ্বিতীয়বার জীবনে যেন ভুল না হয়, ঠিক আছে। মানুষের আমাদের নমনীয় হইতে হয়, আমাদের অন্যদের সাথে নমনীয় হইতে হয়, কিন্তু যখন আমাদের ব্যাটেল ফিল্ডে আসে, তার মানে যখন যুদ্ধক্ষেত্রে আসে, তখন তো আমরা যুদ্ধ করি না, আমাদের যুদ্ধই কয়েকটা জায়গাতে হয়, সেটা হচ্ছে তর্ক যুদ্ধ আর হচ্ছে পরীক্ষার যুদ্ধ, ঠিক আছে। তর্ক যুদ্ধ আমরা যেখানে বসি সেখানে বিভিন্ন আলাপ নিয়ে করি, ফাও আলাপ নিয়েও তর্কে যুক্ত হই, এগুলো আসলে কোনো মিনিংলেস, অনেক সময় গঠনমূলক তর্ক হতে পারে,
কিন্তু আমরা যে যুদ্ধ করি, আমরা তো আসলে আগের যুগের মতো না যে আসলে তরোয়াল দিয়ে বা রাষ্ট্রের প্রয়োজনে সবাই যুদ্ধ করতেছে। আমরা যুদ্ধ, আল্লাহর রহমত, অশেষ রহমত যে আমাদের দেশ মানে স্টেবল, তো সেই জায়গাতে আমাদের যুদ্ধ হয় ভর্তি যুদ্ধে। তো যে যুদ্ধই হোক না কেন, আমাদের কখনো যুদ্ধ যদি জড়াইয়ে ফেলি, আপনাকে হইতে হয় চরম জেদি, ঠিক আছে? এবং যে ভুলটা একবার হবে এইটা যেন দ্বিতীয়বার আর না হয়। এবং দ্বিতীয়বার একই ভুল দ্বিতীয়বার করে বা বারবার করে যাদের ব্যক্তিত্ব নাই, ঠিক আছে? এটা হয়তো অনেকে আপনারা মনে করতে পারেন যে আমি মনোযোগ দেই না জন্য। কেন মনোযোগ দিবেন না? যদি আপনি শিখতে চান তাহলে ভালো করেই শিখেন, আর না হলে দরকার নাই। অন্য কাজ করলেও দেখবেন যে লাইফ গুছাই ফেলতে পারবেন। চাকরি যে পেতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনাকে চাকরি পেতে হবে, তাহলে আপনাকে প্রস্তুতিটাও কিন্তু ওই যুদ্ধক্ষেত্র হিসেবেই নিতে হবে। এবং যে জিনিসটা, যে ভুলটা একবার করবেন ওইটা যেন বারবার না হয়। তো এইটা যারা ভুল করছেন, জীবনে যেন না হয় ভুল, জীবনে যেন না হয়। কারণ দেখেন, এন তম পদ, প্রথম পদ আমিও বলেছি সূত্র হচ্ছে এইটা। এখান থেকে আমি দেখিয়েছি যে কিভাবে সূত্রটা আসলো এন। তো আর যদি শর্টে একদম মুখস্থ করতে চান, এন ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর, ডি হচ্ছে অন্তর প্লাস 1। ওকে, এবার আসেন, একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত টাকা লাভ? শতকরা লাভ ডিভাইডেড বাই ইনভেস্ট, মূল টাকা গুণন 100%, ঠিক আছে? গত ক্লাসেও আমরা শিখেছি যেহেতু লাভ কত হচ্ছে 1 বিক্রি মূল্য থেকে আমার কেনা মূল্য দাম দিলে তাহলে হচ্ছে আমার লাভ পাওয়া যায়। তাহলে 0.05 মূল হচ্ছে 1.25 গুণন 100%। এখানেও উপরেও দেখেন কিভাবে ক্যালকুলেশন করবেন। উপরেও পয়েন্টের ডানে 2টা ঘর আছে, নিচেও 2 ঘর। সো সমান সমান ঘর হইলে উঠাই দিতে পারেন, একদম চিন্তা ভাবনা ছাড়া উঠাই দিবেন। তাহলে উপরে 5 থাকতেছে, নিচে 125 গুণন 100%। ক্যালকুলেশন করলে 5 25 125, 25 দিয়ে আবার 100 কে কাটলে 4, তাহলে 4% লাভ হইছে। একদম সহজ হিসাব, একদম সহজ হিসাব। এবার বলতেছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই ধরনের ম্যাথে আপনাকে হইতে হবে ডিম ব্যবসায়ী। আপনি ডিম কিনতেছেন তাও মাথা গুলায় যাবে, আপনি ব্যবসায়ী। যে ব্যবসায়ী ও লাভ লস বুঝে, ঠিক আছে? আপনি 100 টাকা দিয়ে 10টা ডিম কিনছেন, একটা ডিম তাহলে কিনছেন 100/10, 10 টাকা আপনার ক্রয় মূল্য একটার। এবার যখন বিক্রি করতেছেন আপনি খুব শিয়ানা, আপনি তো লাভ করতেই হবে, ঠিক আছে? কিন্তু ভালো আপনি শিয়ানা, 100 টাকায় 8টা বিক্রি করছেন, 8 দিয়ে ভাগ করেন, তাহলে 8 12 96, আর 4 থাকে, তার মানে অর্ধেক 12.5 টাকা, ঠিক আছে? 12.5 টাকা, 10 টাকায় ডিম কিনতেছেন একটা, বিক্রি করতেছেন 12.5 টাকা। লাভ কত? চোখ দিয়ে তো দেখেই বলতে পারতেছেন, কারণ তো আপনি ডিম ব্যবসায়ী। 2.5। আবার মন খারাপ করেন না, যখন ম্যাথ পরীক্ষার হলে তখন ব্যবসায়ী হবেন, আর ম্যাথ মানেই ধরাধরি, ঠিক আছে? মনে করি এটা। সো নিজেকেও ধরবেন, প্রশ্নের যখন হচ্ছে স্বার্থে নিজেকেও আসলে ব্যবসায়ী হয়ে যেতে হবে। অনেকের কাছে ডিম ব্যবসায়ী খারাপ হইতে পারে, তবে আমার দৃষ্টিতে ডিম ব্যবসায়ী খারাপ না, যদি ডিমের দাম ভালো থাকে, ঠিক আছে? আর আপনি হবেন হচ্ছে মিডল ম্যান। বাংলাদেশের সব বিজনেসেই সব যারা উৎপাদন করে ওরা লস খাবে, যে ঠিক আছে? কিন্তু যারা মানে মিডল যে বিজনেসম্যানগুলা, তার মানে পাইকারি বিক্রেতা, এরা কোনো সময় লস খায় না। সো যদি আপনি ব্যবসা করতে চান, সবসময় পাইকারি বিজনেসম্যান হইতে চাবেন, মিডল ম্যান আড়তদার হইতে চাবেন, দেখবেন যে আপনার লস হবে না, ঠিক আছে? এর জন্য যদিও ক্যাপিটালের প্রয়োজন হয়, কিন্তু এইগুলো আমাদের বাস্তব ইকোনমিক্সের এই জ্ঞানগুলো আমাদের রাখতে হবে। তাহলে উৎপাদন যারা করে তাদের হচ্ছে আসলে কি, তার মানে এই না যে আসলে উৎপাদন আবার কেউ করবে না, অবশ্যই, কিন্তু আপনি আসলে ব্যবসায়ীর দিকে হইলে এইটা করবেন, না হলে তো আবার উৎপাদন করার লোক থাকবে না। আর আমরা বললেই যে উৎপাদন করার লোক থাকবে না, ব্যাপারটা এরকমও না। যারা যে কাজটা করে, যে এই জন্যই দেখবেন যারা মিষ্টির ব্যবসায়ী তার ছেলেরাও আসলে পরবর্তীতে যদি কোনো বিজনেস করে, ও মিষ্টির ব্যবসায়ী করে, কারণ ও দেখছে, ওর ওইটা সাহস রাখে। তো বেশিরভাগ এই জন্যই দেখবেন যে স্বর্ণকারের ছেলেরাও যদি কোনো সময় ব্যবসা করে তাহলে সে স্বর্ণকারই হয়। বা এই জন্য তার বাবা যে, কারণ ও ছোট দেখছে, ওইটার হিম্মত রাখে, ওইটা সাহস রাখে, যেটাতে আমাদের জ্ঞান নাই ওইটা করতে পারে না। সো বাংলাদেশে যে এই যে অধিকাংশ কৃষক আসলে যারা পড়াশোনা করাইতে পারে না বা পড়াশোনা করে না, ছেলেরাও আসলে বেওড়া হয়, ওরা লাস্টে কৃষিকাজ ছাড়া অন্য কোনো আর ওয়ে থাকে না, ওই হিম্মতটা থাকে না। তো আমাদের হিম্মতটা নিতে হবে পাইকারি, যদি টাকার মানে সাপ্লাই থাকে তাহলে পাইকারি বিক্রেতা হইতে হবে, ঠিক আছে?
লস হবে না, লসের সম্ভাবনা থাকতে হবে না। তাও যেখানে ছিলাম ডিম ব্যবসায়ী, তাহলে শতকরা লাভের কথা বলতেছে, শতকরা লাভ, তাহলে আমার লাভ আর লস হইলে লস উপরে, নিচে হচ্ছে মূল গুণন 100%। তাহলে লাভ হচ্ছে আমার 2.5, মূল হচ্ছে আমার 10 টাকা ইনভেস্ট একটার হিসেবে, আর হচ্ছে 100%। এখন এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক যদি আমরা উঠাই দেই, এক ঘর আগে দশমিক যদি উঠাই দেই, সহজ কথা আমি যদি এখন না উঠান, এই একটা শূন্য কেটে যায়, এখানে 10 আছে, 10 দিয়ে আমরা গুণ করলে দশমিকটা এক ঘর ডাইনে চলে যায়, তাহলে 25%। তাহলে ঠিক আছে, ও কিন্তু বৃহৎ লাভ করছে, আগের ম্যাথে 4%, এইটাতে কিন্তু 25% লাভ করে ফেলছে, 25% লাভ করে ফেলছে। এবারে দেখি কি বলতেছে, প্রশ্নটা দেখেন, কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এটার অপশনের দিকে তাকাইলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে। এটা যদি সমানভাবে ভাগ করা যাবে কখন, যখন ওই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকেই ভাগ করতে পারবো, তখন আমার সমানভাবে ভাগ করা যাবে। তো লাস্টে 5 থাকা মানে 5 দিয়ে ভাগ যায়, লাস্টে 5 থাকা মানে সংখ্যাটা কি কত দ্বারা ভাগ যাবে, 5 দিয়ে যাবে। তাহলে অপশনগুলো দেখে আমরা বুঝতে পারতেছি অপশন হবে কি, ক নাম্বার 5 হবে। তবে এ জাতীয় ম্যাথের জন্য আমাদের যেটা করতে হবে, গসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। কি বের করতে হবে? গসাগু বের করতে হবে, গসাগু, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে, সমান ভাগে ভাগ যখন করবেন, তার মানে উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হওয়া লাগবে, ভাগ করা যাইতে হবে, তাহলেই এইটা সম্ভব। এবার দেখেন বলতেছে নিচের কোন সংখ্যাটি 3 ও 7 উভয় দ্বারাই নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ ইকুয়াল শূন্য হবে, তার মানে ভাগ করা যাবে, ভাগ করা যাবে, তার মানে সেটা নিঃশেষে বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 3 ও 7 3 দ্বারাও ভাগ করা যাবে, 7 দ্বারাও ভাগ করা যাবে, তার মানে 3 আর 7 দুইটার গুণফল, সংখ্যাটা আসলে 21 দিয়ে ভাগ করা যাবে। সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যাবে? 21 দিয়ে ভাগ করা যাবে। দেখবেন এটাও ভাগ করা যায় না 21 দিয়ে, এটাও ভাগ করা যায় না 21 দিয়ে, এটাও ভাগ করা যাবে না, ভাগ করা যায় না। এখন কথা, আমরা এটা কিভাবে বের করব? এত বসে বসে কি ভাগ করব? না, ওয়ে আছে, কিছু ওয়ে আছে। কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা, 3 দিয়ে বিভাজ্য কিনা, এটা বের করার ওয়েটা কি, 3 দ্বারা বিভাজ্য কিনা, এইটা আমরা বের করতে পারি কিভাবে? সেটা হচ্ছে ওই সংখ্যা, একটা সংখ্যা ধরেন সংখ্যা 303, প্রত্যেকটা অঙ্ক যোগ করে ফেলতে হবে। 303 যোগ করলে হয় 6, 6কে ওই যোগফলকে যদি আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায়। যেমন 303 এ 3 দ্বারা বিভাজ্য, 341, তাহলে 3 4 7 1 8, এ 3 দ্বারা বিভাজ্য যাবে না, মানে 3 দ্বারা নট কেটে দিলাম, এ যাবে না। এ 3 9 9 18 আর 3 21, তাহলে এখানে কত হচ্ছে 21, 21কে 3 7 21, তার মানে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে, বিভাজ্য। এবার 4 6 10, 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমার কিন্তু কোনটা যায় নাই, এটা যায় নাই, এটা গেছে, এটা যাবে, তার উত্তর হয় ক হবে আর গ হবে। কারণ 341 তো 3 দিয়ে ভাগ যায় না, 341 3 দিয়ে ভাগ যায় না, আবার 406ও 3 দিয়ে ভাগ যায় না। সিস্টেমটা কি, প্রত্যেকটা অঙ্ক যোগ করে দিয়ে যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় 3 দিয়ে বিভাজ্য। এখন আমাকে 3 দিয়েও যাইতে হবে, 7 দিয়েও যাইতে হবে, 7 দিয়ে চেক করার উপায় কি? 7 দিয়ে চেক করার উপায় কি? 7 দিয়ে চেক করার উপায় হচ্ছে, আমি দেখাচ্ছি। সবার লাস্টের অঙ্কটা কত? লাস্টের অঙ্কটা 3 এর ডাবল নিতে হবে, তাহলে 3 দুগুণে 6, তার লাস্টের অঙ্ক ডাবল নিতে হবে। এবার এই ডাবলটা, এই লাস্টের অঙ্ক বাদ দিলে থাকতেছে 30 থেকে বিয়োগ দিতে হবে। 30 থেকে কি করে দিতে হবে? বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে 30 থেকে যদি আমরা 6 বিয়োগ দেই, থাকতেছে 24। একে দেখতে হবে এইটা 7 দিয়ে ভাগ যায় কিনা, এটা 7 দিয়ে ভাগ যায় কিনা। এই যে ছোট হইলো, এখন তো মুখে মুখে করতে হবে, ওগুলো তো মুখে মুখেই করা যায়। কিভাবে? 3 দুগুণে 6, 30 থেকে 6 বিয়োগ দিলে 24, 24 কি 7 দিয়ে ভাগ যায়? না, যায় না। 3 7 21, 4 7 28। সো এইটা আসলে কি 7 দ্বারা ভাগ যায় না, তাহলে অপশন অবশ্যই গ হবে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এখন আমরা একটু চেক করে দেখি অবশ্যই গ কি না। তাহলে 3 দিয়ে তো ভাগ যাচ্ছে, এবার 34 1, সরি এটা তো আগেই বাদ ছিল, 3 9 9, 3 9 9। এবার লাস্টেরটা কত? লাস্টেরটা হচ্ছে 9, তাহলে 9 কে ডাবল করলে 9 দুগুণে 18, তাহলে 9 বাদ দিয়ে দিলাম, 39 থেকে 18 বিয়োগ করে দিব, তার মানে 1 2 21, 21 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21। সো এই গ নাম্বারটা ভাগ চলে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসে কিন্তু
যে নতুন মানে এই যে বিভাজ্য এটা বের করতে পারলেন না, আরো সবগুলাই বিভাজ্য আছে, কিন্তু আজকের ক্লাস থেকে দুইটা নোট ডাউন করে রাখেন। নাম্বার 1, 3 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি ওই সংখ্যার প্রত্যেকটা অঙ্কর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে যদি তার লাস্ট যে অঙ্ক মানে একক স্থানীয় যে অঙ্ক, সর্বডানে যে অঙ্কটা আছে তাকে দ্বিগুণ করে ওই অঙ্ক বাদ দিয়ে যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটা থেকে বিয়োগ করে দিলে ওই বিয়োগফলকে যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে আমার সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। নোট ডাউন করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিছু জিনিস তো একটু জটিল হবেই, কিছু জিনিস একটু জটিল হবেই, সবকিছুই তার একদম সহজ না। তখন না হলে আপনাকে ওই যে 21 দিয়ে ভাগ করে করে দেখতে হবে। এবারে আসেন x ও y এর মানের গড় 9, x আর y দুইটা সংখ্যা। এবার z এর মান হচ্ছে 12, তাহলে x আর y তার মানে দুইটার সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি 9 পাওয়া যায়, তার মানে এদের যোগফল কত হবে? যোগফল হচ্ছে 9 দুগুণে 18। যোগফল কত? 9 দুগুণে 18। এবার বলতেছে z এর মান যদি 12 হয় তখন তিনটার গড় বের করতে বলছে। তাহলে x y এর সাথে যদি এখন আমি z যোগ করে দেই তাহলে 18 এর সাথে আবার 12 যোগ করলে 30 হয়ে যায়। এখন তিনটার গড় তার মানে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 10 30, গ নাম্বার হচ্ছে আনসার। খুবই সিম্পল, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, ইম্পর্টেন্ট। এবারে আসেন ওই চৌবাচ্চা। গত ক্লাসে আমরা করছি দুইটা নলের, দুইটা নলকে কি ধরে নিছিলাম? এ বা বি ধরেন বা এক্স ওয়াই ধরেন। আমরা এ দুইটা নল এ হইলে একত্রে খুলে দিলে পূর্ণ হয়। পূর্ণ হতে সময় কত লাগে? উপরে এক্স ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই। এবার যদি নল 3টি হয়, 2টি নল, যদি 3টি নল হয় এ বি সি, তাহলে সময় লাগবে, পূর্ণ হতে সময় লাগবে একত্রে। পূর্ণ হতে একটু লিখে নেন, নিজের খাতায় লিখে নেন, সময় লাগবে কত? উপরে এক্স ওয়াই জেড, নিচে এক্স ওয়াই প্লাস এ বি সি না ধরছি, দেখছেন ব্যাপারটা? এ বি, এ প্লাস বি, এ বি সি। আর একদম বেসিক কিভাবে আসছে ওইটা আমরা বেসিক ক্লাসে শিখবো। এ বি বি সি সি দরকার নাই এইটার ক্ষেত্রে অন্তত এগুলো, কারণ এটা আসে, খুবই ইম্পর্টেন্ট। তো অন্তত শর্টকাটগুলো মুখস্থ রাখা সহজ। এ বি সি, এর সাথে বি গুণ করবেন, বির সাথে দুইটা করে গুণ করবেন সবার সাথে। তাহলে অ্যাপ্লাই করেন। 10 12 15, 10 গুণন 12, 12 গুণন 15 আর যোগ 15 গুণন 10। কোনোটাই গুণ করে দিয়ে না উপরের গুলা, কারণ আমরা কাটাকাটি করব। 10 12 15, ঠিক আছে। এবার নিচে 10 আর 12 গুণ করলে হয় হচ্ছে 120, 12 15 180, আর 15 আর 10 150, যোগ করলে 0, 8 2 10, 5 15, হাতে আছে 1, 450 নিচে। এবার আমরা ক্যালকুলেশন করতে যাই, কাটাকাটি করতে যাব। এই 0 একটা শূন্য কাটা, 15 আছে, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটে 5 9 45। এবার 3 দিয়ে যদি একে কাটেন তাহলে 3 তিরিক্ষা 9, এই 3 দিয়ে যদি 12 রে কাটেন 3 4 12, তাহলে 4 দিন, পূর্ণ হইতে 4 দিন লাগবে। প্রশ্ন কি বলতেছে? 3টি নল একসাথে খুলে দিলে 74টির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? পরিপূর্ণ হতে যদি 4 ঘন্টা সময় লাগে, পরিপূর্ণ হইতে যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে অর্ধেক পূর্ণ হইতে তার অর্ধেক সময় লাগবে 2 ঘন্টা। মনোযোগ দিতে হবে, আবেগে উত্তর করে দেওয়া যাবে না, প্রশ্ন, ঠিক আছে? তাহলে উত্তর কত হবে? উত্তর হবে আমার 2 ঘন্টা। এবার আসেন নিচে সিরিজের ফাঁকা জায়গা, মানে মানসিক দক্ষতা আর কি। তো মানসিক দক্ষতার ক্ষেত্রে সবসময় আমরা পাশাপাশি দুইটার কম্পেয়ার করব। তো পাশাপাশি এই দিকে কম্পেয়ার করলে একটু জটিল মনে হচ্ছে, এই দিকেরটা আমরা একটু কম্পেয়ার করলে দেখলেই সহজে বোঝা যায়। কারণ আমরা জানি 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, আবার 3কে যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়। তার মানে এবার একটু আমরা দেখব 243কে আসলে 3 দিয়ে ভাগ করলে কত হয়। 243কে ভাগ করলে 24, 3 8 24, 8 3 1 3, তার মানে 81 হয়। তার মানে এর পরেরটাও আসলে কত হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 81কে 3 দিয়ে ভাগ করলে 27 হয়, ঠিক আছে।
সো এইভাবে আমাকে যেটা কি করতে হবে, আমরা কিন্তু একটা সমান্তর ধারা দেখলাম, পরপর দুইটা পদের ডিফারেন্সটা দেখতে হবে, দিয়ে ডিফারেন্স দেখতে হবে আসলে নির্দিষ্ট কিছু দিয়ে গুণ করা হচ্ছে না নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে নাকি নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে যোগ করা হচ্ছে। নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে যোগ করা হয় তাহলে সে সমান অন্তরের ধারা, নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে কি আমার, তাহলে সেটা হচ্ছে আমার গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ঠিক আছে, এবার এটা দেখেন লগের বলছিলাম কি, লগ গত ক্লাসে প্রত্যেক দিনেই আমরা কিন্তু লগ একটা দুইটা করে করব, যাতে করে একদম আমাদের পুরো লগের উপরে সব ধরনের ম্যাথ হয়ে যায় পুরো 30টা ক্লাসের মধ্য দিয়ে। লগ এক্স মানে আমরা যদি এ এক্স যদি বি হয় তার মানে নিজে বেজ আছে, এইটা উপরে ঘাত হবে, তার মানে a টু দি পাওয়ার b ইকুয়াল এক্স হবে। তাহলে এটাকে আমাদের কি এক্স এর উপরে ঘাত, এক্স এর উপরে ঘাত কত হবে, ঘাত কত হবে, এক্স এর উপরে ঘাত হবে হচ্ছে আমার 4 আর ইকুয়াল হবে হচ্ছে 324। এখন প্রথমবারে উভয় পক্ষকে বর্গ করি, এ পাশে যদি বর্গ করি x টু দি পাওয়ার 4 তাহলে এ পাশে আমার কত 324, তাহলে বর্গ করলে এই যে পাওয়ার অর্ধেক হয়ে যায়, তার মানে x এর পাওয়ার 2 হয়ে গেল, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। এবার 324 হচ্ছে কত 18, কারণ আমরা 15 15 225, 16 16 256, 17 17 কত 7 7 21 291, 18 18 324। তাহলে x ইকুয়াল কত হবে, আবার যদি বর্গ করি এই পাশে x এই পাশে 18, তাহলে 18 কে 9 গুণন 2 তার মানে 3√2 হচ্ছে আমার আনসার। তো এইভাবে হচ্ছে আমার এই আনসারগুলো করতে হবে, আনসার। ঠিক আছে, এবারে দেখেন সমীকরণ, সমীকরণ সমীকরণ মূল শূন্য শূন্য। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী। দেখেন তো 0 0 মানে মূল বিন্দু, তার মানে একটা বিন্দু 0 0 আর একটা ধরেন 3 3 এখানে আছে। তাহলে আমরা যদি এইটার যদি 3 3 এই মূল বিন্দু থেকে এটা যদি স্ট্রেট লাইন, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী লিখে নেন, মূল বিন্দুগামী। তার মানে একটা যদি আমার পয়েন্ট 0 0 হয় তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি হবে, সমীকরণ হবে, রেখার সমীকরণ হবে y ইকুয়াল mx, y ইকুয়াল mx, m হচ্ছে আমার কি স্লপ, এই বাংলায় যেটাকে বলা হয় ঢাল, কতটুকু হেলে থাকবে এই কোণের ট্যানজেন্টের মান, m ইকুয়াল আসলে tan থিটা, এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে tan থিটার মান। এটা আসলে m ইকুয়াল হচ্ছে y অক্ষের পরিবর্তন y2 মাইনাস y1 x2 মাইনাস x1, তার মানে লিখতে পারেন y অক্ষের পরিবর্তন, ওই y কে আবার কি বলা হয় কোটি, ভুজ আর কোটি, তাহলে কোটিদ্বয়ের পরিবর্তন ডিভাইডেড বাই ভুজের পরিবর্তন। ঠিক আছে, সো ওই দিকে এত কিছু আপনার মাথায় না থাকলে শুরুতে বলতে পারেন y অক্ষের পরিবর্তন, y মানে উপর দিক যেগুলা পরেরটা যেটা থাকে, ঠিক আছে, ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। তাহলে y এর পরিবর্তন 3 - 2, x এর পরিবর্তন কত 3 - 0, 3 - 0 3 - 0, 3 আর 3 কাটা, তার মানে 3/3 ইকুয়াল কত 1। তাহলে y ইকুয়াল কত হচ্ছে আমাদের, y ইকুয়াল কত হচ্ছে দেখেন, তাহলে y ইকুয়াল হচ্ছে আমার x, y ইকুয়াল হচ্ছে আমার x, ক নাম্বার হচ্ছে আমার আনসার, ক নাম্বার হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল mx, m হচ্ছে আমার ঢাল স্লপ। ঠিক আছে, তাহলে স্লপ অফ স্ট্রেট লাইন যে সরল রেখা, m হচ্ছে আমার কত, m হচ্ছে আমার y অক্ষের পরিবর্তন y2 মাইনাস x2, তাহলে এইটা আমরা বের করলাম, আশা করি ভুল হবে না। 68 নাম্বার লাস্ট, আর দুইটা আছে, আর দুইটা আছে। ঠিক আছে, আর দুইটা, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট। দেখেন ধারা বলতেছে অনুক্রম কি, অনুক্রম মানে ধারা পরবর্তী সংখ্যাটি কত, অনুক্রম মানে ধারা পরবর্তী সংখ্যা কত, তাহলে 1 1 এর পরে 4, তারপরে 9, তারপরে 16 25, এটা দেখলেই আপনার চোখ দিয়ে চলে আসবে। কারণ দেখেন 1 এর উপরে স্কয়ার করলে 1 হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, 4 এর উপর স্কয়ার করলে 16 হয়, 5 এর উপর স্কয়ার করলে 25 হয়। তার মানে প্রত্যেকটা পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর উপর স্কয়ার, তারপর একটা 6 এর উপর স্কয়ার হবে 36। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, খ নাম্বার হচ্ছে আনসার। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন 48তম বিসিএস এর লাস্ট হচ্ছে প্রশ্ন,
বলতেছে দেখেন গত ক্লাসেও কিন্তু এইরকম প্রশ্ন প্রায়ই আসে। সো আপনাকে যখনই এই জিনিসগুলা দেওয়া থাকবে দেখবেন এর মান 1, আলফাবেট কয়টা 26টা, এর মান 1, তখন জেড এর মান তাহলে কত হবে 26, মানে এ বি সি এক এক করে বাড়বে। অথবা আপনাকে হইতে পারে এর মানই আসলে 26 দিয়ে শুরু হয়েছে আর জেড এর মানই একদম এক এক করে কমতে একে যাচ্ছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা মিলে যাবে। অথবা অন্য কিছু হইতে পারে, যেমন এর মান 1, বি এর মান 5, সি এর মান 10, তার মানে প্রত্যেকটার মান 5 করে বাড়তেছে, এরকম হইতে পারে। তো আপনাকে আসলে মিলায় দেখতে হবে। যেমন পি এর মান 16, এখন এর মান 1 হইলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি 16 নাম্বার। সো আমরা বুঝে ফেলছি এর মান হচ্ছে 1 আর ক্রমান্বয়ে এক এক করে বাড়তেছে। কিন্তু এটা সত্য কিনা আমরা এইটা থেকে আমরা শিওর হব। তাহলে পি ও পি কিউ আর এস টি, টি হচ্ছে 20তম, তাহলে এই অনুযায়ী টি হচ্ছে আমার 20তম লেটার, এ হচ্ছে আমার 1তম লেটার আর পি হচ্ছে 16তম লেটার বলাই তো আছে। তার মানে টি এ পি সবগুলা যদি যোগ করে দিই 20 1 21 তাহলে হয় 37, মিলে গেছে। তার মানে আমাদের উত্তর হয়ে গেছে। এখন বলছে কাপ ইকুয়াল কত, তাহলে সি হচ্ছে 3 নাম্বার, ইউ হচ্ছে তাহলে কত পি, ও পি কিউ আর এস টি ইউ তার মানে 21 নাম্বার, পি হচ্ছে 16, তাহলে 21 আর 3 24 আর যোগ করলে কত 40 হচ্ছে আনসার। তাহলে খুবই সহজ কিন্তু, ঠিক আছে। আপনাদেরকে বলে দিলাম কি ধরনের ভাবে আসতে পারে। সাধারণত জেনারেলি A1 আর Z26 অথবা A26 আর Z হচ্ছে 1 ক্রমান্বয়ে এক কমে আসবে, অথবা কিন্তু বিভিন্ন গুণও থাকতে পারে, যেমন A = 1, B = 3, তারপরে C = আবার হচ্ছে আমার 3 যোগফল তার মানে 6, তারপরে ইকুয়াল কত, তারপর 6 3 9, তারপরে এটা কত আরো 3 যোগফল, এরকম করেও বিভিন্ন দিতে পারে। আপনাকে কি করতে হবে, মানে সব দিকে ব্রেনটা খোলা রাখতে হবে। তবে প্রথম দিকে এই জিনিসটা ভাববেন, এইটা দিয়েই মোস্ট প্রবাবলি দেখবেন প্রশ্নটা করবে, অত জটিলের দিকে যায় না। সো আজকের ক্লাস এতটুকুই থাকতেছে। আপনারা গত ক্লাসে বলতেছিলেন যে বলা জোরে হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু আজকের ক্লাস কিন্তু একটু লেন্দি হয়েছে। এখন আপনারা ডিসাইড করতে পারেন যে ক্লিয়ারলি আগের দিনও বুঝতে পারতেছেন কিনা। এই জন্য আজকে কিন্তু একটু ধীরে বলাতে সময়টা ডিউরেশনটা একটু বেড়ে গেছে। ডিউরেশনটা কি হয়েছে, একটু বেড়ে গেছে। কতটুকু উপকৃত হচ্ছেন না হচ্ছেন এটা কিন্তু আমাদেরকে জানাবেন, মতামত দিবেন যে কি অবস্থা, আপনার অগ্রগতি কতটুকু, আপনি কি আমাদের থিমটা ধরতে পারতেছেন কিনা। আমরা অবশ্যই কিন্তু মানে এরকম না যে অগোছালো ভাবে আগাচ্ছি, গোছানো ভাবে আগাচ্ছি, কিন্তু ওই যে বলে না এই লাইনেই আপনাকে যেতে হবে। তার মানে আমরা যেভাবে প্রস্তুতি নেওয়া হয় আপনি এইভাবে প্রস্তুতি নিয়ে দেখেন, তারপরে আপনি রেজাল্টটা পান কিনা ওইটা দেখবেন। কিন্তু আপনি যদি এরকম হয় এক প্ল্যাটফর্মে একরকম আপনি করতেছেন, মানে খালি প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম ঘুরে বেড়ান, তাহলে লাভ হবে না। আপনার যদি অন্য প্ল্যাটফর্ম ভালো লাগে আপনি ওই প্ল্যাটফর্মেই করেন, একটা প্ল্যাটফর্মেরকেই শতভাগ মেনে চলার চেষ্টা করেন, কারণ ওয়ে অনেকগুলো আছে, এর মধ্যে কম বেশি আছে। সো একটু ভালো কৌশলে গেলে সহজে আপনি ভালো কিছু করতে পারবেন। কৌশলটা তুলনামূলক যদি একটু দুর্বল হয় তাহলে আপনার স্ট্রাগলটা বেড়ে যাবে। ওইটাতে যে সফলতা নাই তা না, আমাদের এইটাতেই যে একমাত্র সফলতা তা না। কিন্তু ব্যাপারটা কি বলতেছি যে আমি কিন্তু ক্লিয়ার মেসেজ দিচ্ছি যে আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্মকে আপনি ফলো করে আপনি নিজে বাসায় প্রচুর পড়তে হবে, হ্যান্ড রাইটিংটা বাড়াইতে হবে, নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। মাথার উপর দিয়ে যায় মাঝে মাঝে, উপর দিয়ে যাবে, আমরা তো বলেছি যে মাথার উপর দিয়ে মাঝে মাঝে যেগুলা যাবে তার মানে ওই জায়গাতে আপনার একটু দুর্বলতা আছে। খাতায় লিখে নেন, পরবর্তীতে যেখানেই আপনি বেসিক ক্লাস করেন, আমাদের এখানে তো আমরা কোর্স অবশ্যই নিব, সেখানে করতে পারেন, আপনার ভালো লাগলে অনুযায়ী করতে পারেন, কিন্তু বেসিক ক্লাসে আপনার যে বিষয়গুলো মাথার উপর দিয়ে যাচ্ছে সেইগুলাতে আপনার গুরুত্ব বেশি দিতে হবে। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে ক্লাস নং 3-তে, মানে 3 নং ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব 71 থেকে 105তম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।